মাস্টার্স ফাইনাল ইয়ার মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির ভোক্তা তত্ত্বের পর্যালোচনা অর্থাৎ রিভিউ অফ কনজিউমার থিওরির আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্লাটস্কি সমীকরণ অর্থাৎ স্লাটস্কি ইকুয়েশন। তো আমরা প্রথমেই ভূমিকাটা পড়ে নেই, আমি একটু হাইলাইটেডটা নিয়ে নিই। ওকে, হ্যাঁ, ডান। তো প্রথমে আমি যদি একটু পড়ি যে রাশিয়ান অর্থনীতিবিদ এই স্লাটস্কি দাম প্রভাব, আয় প্রভাব ও বিকল্প প্রভাবের মধ্যে সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে যে সমীকরণ ব্যবহার করেন তাকে স্লাটস্কি সমীকরণ বলা হয়। তো সহজ ভাষায় দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। এই দাম প্রভাবের দুটি অংশ হচ্ছে আয় প্রভাব ও বিকল্প প্রভাব, অর্থাৎ আয় প্রভাব ও বিকল্প প্রভাবের সমষ্টি হচ্ছে দাম প্রভাব। প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় প্রভাব। অন্যদিকে পণ্যের আপেক্ষিক দামের পরিবর্তনের ফলে ভোক্তার চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকল্প প্রভাব। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাশিয়ান একজন অর্থনীতিবিদ যার বাসা ছিল রাশিয়াতে, আর উনি এই আয় প্রভাব এবং বিকল্প প্রভাবের সমষ্টি যে দাম প্রভাব এটি ব্যাখ্যা করার জন্যই একটি সমীকরণ নিরূপণ করেন, যেটি হচ্ছে স্লাটস্কি সমীকরণ, তার নাম অনুসারে হয়। তো সহজ ভাষায় যদি আমরা দাম প্রভাবটার সংজ্ঞা দিই, অর্থাৎ এই যে দাম প্রভাব, এই দাম প্রভাবটার যদি সংজ্ঞা আমি একটু দিতে চাই যে দাম প্রভাবটা আসলে কি, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। যেমন এখানে আমি লিখে রেখেছি যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। ধরো একটি আইসক্রিমের দাম হচ্ছে যে 10 টাকা, হ্যাঁ, তো হ্যাঁ, তুমি বাজারে গিয়ে দেখলে একটি আইসক্রিমের দাম 10 টাকা। তো এখন পরের দিন আবার যেয়ে দেখলা যে না, আইসক্রিমের দাম হচ্ছে যে 15 টাকা হয়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে। এখন এই যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, অর্থাৎ তুমি গতকালকে 2টি আইসক্রিম কিনছো 10 টাকা দেখে, এখন তুমি 15 টাকা দাম বেড়ে যেত, এখন তুমি চিন্তা করবা না এখন একটি কেনা যায়, 2টি কিনবো না, কারণ 2টি কিনলে আমার 30 টাকা খরচ হবে, আর একটি কিনলে তো 15 টাকা খরচ হবে, আর আগে হতো 20 টাকা, একটি 10 টাকা করে। তো তুমি তোমার চাহিদাটা কমাই ফেললা যে দাম বেড়ে যাওয়াতে, এরকম। আবার যখন দেখলা যে দাম কমে গেছে, অর্থাৎ দাম হচ্ছে 5 টাকা, তখন তুমি কি করবা? তখন তুমি 20 টাকাতে 4টা আইসক্রিম পাইতেছো, তার মানে তোমার চাহিদাটা বেড়ে যাবে। তার মানে এটাই হচ্ছে যে এই যে দামের পরিবর্তনের ফলে তোমার যে চাহিদার যে একটা উত্থান পতন হইল, অর্থাৎ চাহিদার যে তোমার পরিবর্তন হইল, এটাই হচ্ছে দাম প্রভাব। এই যে একটি পণ্যের দামের উঠানামার কারণে চাহিদার যে উঠানামা হয়, এটাই হচ্ছে দাম প্রভাব। এখন এই যে দাম প্রভাবটা তুমি দেখলা, হ্যাঁ, এই যে দামের উঠানামার ফলে তোমার চাহিদার যে পরিবর্তন হইল, এটার পেছনে শুধু দাম প্রভাব যে শুধু দামের ফলেই যে ঘুরছে এই কাহিনীটা, আসলে কিন্তু তা না। অর্থাৎ দাম প্রভাবের দুটি অংশ রয়েছে। এই যে দাম প্রভাবের দুটি অংশ হচ্ছে যে এই যে দুটি অংশ রয়েছে, আমি একটু হাইলাইট করে দিলাম। একটি হচ্ছে আয় প্রভাব, আরেকটি হচ্ছে বিকল্প প্রভাব। অর্থাৎ এটি হচ্ছে আয় প্রভাবের জন্য ঘটে এবং বিকল্প প্রভাবের জন্য ঘটে। তো এই আয় প্রভাব এবং বিকল্প প্রভাবের সমষ্টি হচ্ছে দাম প্রভাব। এটি হচ্ছে স্লাটস্কি ব্যাখ্যা করছেন ওনার সমীকরণে যে দাম প্রভাবের মধ্যে দুটি অংশ রয়েছে, অর্থাৎ দাম প্রভাবের দুটি অংশ, একটি হচ্ছে আয় প্রভাব এবং বিকল্প প্রভাব। এখন আমার কোশ্চেন আসতে পারে যে আয় প্রভাবটা কি? যে আয় প্রভাবটা হচ্ছে, আমি যে একটু পড়ি যে এখানে এই যে এখানে প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় প্রভাব। তার মানে হচ্ছে যে প্রকৃত আয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে প্রকৃত আয়, তার মানে আর্থিক আয় না কিন্তু, হ্যাঁ, আর্থিক আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় তাকে দাম প্রভাব কিন্তু বলে না, সরি, আয় প্রভাব কিন্তু বলে না। প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় প্রভাব। এখন আর্থিক আয়টা কি? ধরো তুমি আজকে এক জায়গায় কাজ করে তুমি 500 টাকা মজুরি পাইছো, হ্যাঁ, আচ্ছা না, আমি আরও একটু কম ধরি বোঝানোর সুবিধার্থে। ধরো তুমি 100 টাকা মজুরি পাইছো আজকে কাজ করে সন্ধ্যার সময়, তোমার মালিক তোমাকে 100 টাকা মজুরি দিচ্ছে। এখন তোমার আর্থিক আয় তো 100 টাকা, তুমি আর্থিক আয় 100 টাকা লাভ করলা, 100 টাকা তুমি পাইলা মজুরি। তো এই যে আর্থিক আয়টা, এটা তোমার বাজেট, এটা কি তোমার বাজেট। তুমি ধরো বাজারে গেলা, তোমার এই আয়টা তখন বাজেটে রূপান্তরিত হয়ে গেল। ধরো 100 টাকা নিয়ে তুমি বাজারে গেলা, তখন এই আয়টা আমরা বাজেট হিসেবে ধরতে পারি যে 100 টাকা তোমার বাজেট। তো এই যে 100 টাকা তোমার আর্থিক আয়, আর্থিক আয়টা নিয়ে তুমি বাজারে গেলে, এখন ধরো বাজারে গিয়ে তুমি দেখলা যে চালের কেজি হচ্ছে যে 25 টাকা, হ্যাঁ, চালের কেজি 25 টাকা। এখন 100 টাকা দিয়ে তুমি ধরো
তার মানে তুমি 4 কেজি চাল পাবা, কারণ 4 25 100, 4 আর 4 টাইমস 25 হচ্ছে 100 অর্থাৎ 100। তো এই যে 100 টাকা দিয়ে তুমি হচ্ছে যে 4 কেজি চাল পাইতেছো 25 টাকা কেজি চালে। এখন এটা হচ্ছে তোমার 100 টাকা হচ্ছে তোমার প্রকৃত আয়, তার মানে তোমার আর্থিক আয় আর প্রকৃত আয় এখন সমান। অর্থাৎ তুমি এই যে 100 টাকা দিয়ে 4 কেজি চাল পাইতেছো 25 টাকা কেজি, অর্থাৎ তোমার প্রকৃত আয় 100 টাকা, 100 টাকার বিনিময়ে তুমি 4 কেজি চাল পাইতেছো। এখন তোমার এখন পরের দিন আবার বাজারে গেলা, পরের দিন বাজারে যেয়ে দেখলা যে না, আজকে চালের কেজি হচ্ছে 20 টাকা, গতকালকে 25 টাকা ছিল, এখন হচ্ছে 20 টাকা। ওই 100 টাকা নিয়ে ধরো আবার গেলা পরের দিন, ওই 100 টাকা আবার মজুরি পেয়ে। এখন ওই 100 টাকা দিয়ে এখন ধরো 20 টাকা কেজিতে তুমি যদি হিসাব করো 20 টাইমস হচ্ছে কত, তুমি হচ্ছে যে 5 20 100, 20 টাইমস 5 হচ্ছে 100। তো এই যে তুমি 5 কেজি চাল পাইতেছো, এখন তার মানে তুমি 1 কেজি বেশি চাল পাইতেছো। তার মানে তুমি গতকালকে 4 কেজি চাল পাইছো, আজকে হচ্ছে তুমি 5 কেজি চাল পাইতেছো 20 টাকা কেজিতে। তো এই যে 1 কেজি বেশি পাইতেছো, তার মানে তোমার প্রকৃত আয়টা কিন্তু বেড়ে গেছে, কিন্তু তোমার আর্থিক আয় কিন্তু 100 টাকাতেই কনস্ট্যান্ট। 100 টাকায় তুমি আজকেও মজুরি পাইছো, তোমার আর্থিক আয় কিন্তু এখনও 100 টাকাই, তুমি আজকেও 100 টাকা নিয়ে বাজারে গেছো, তার মানে তোমার প্রকৃত আয়টা বেড়ে গেছে গতকালকের থেকে। তার মানে এই যে প্রকৃত আয় বাড়লো, এটা কিসের কারণে হলো? এটা কিন্তু দাম কমার ক্ষেত্রে হয়েছে। তার মানে দাম যদি কমে প্রকৃত আয় বাড়ে, দাম বাড়লে প্রকৃত আয় কমে, অর্থাৎ একটা বিপরীতমুখী সম্পর্ক এই দাম এবং প্রকৃত আয়ের। অর্থাৎ দামের ফলে প্রকৃত আয়ের পরিবর্তন হয়, কোনো একটা পণ্যের দামের পরিবর্তনের ফলে প্রকৃত আয়ের পরিবর্তন হয়, এবং এই যে প্রকৃত আয়ের পরিবর্তন, এটার ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা আয় প্রভাব। অর্থাৎ তুমি এই যে চাহিদা, অর্থাৎ তুমি 1 কেজি চাল বেশি পাইতেছো, হ্যাঁ, তার মানে তোমার চাহিদা কিন্তু বেড়ে গেছে আগের তুলনায়। এই যে চাহিদার যে একটা পরিবর্তন হলে, চাহিদার যে পরিবর্তন, এটা হচ্ছে তোমার আয় প্রভাব, অর্থাৎ ইনকাম ইফেক্ট। আর অন্যদিকে হচ্ছে পণ্যের আপেক্ষিক দামের পরিবর্তনের ফলে ভোক্তার চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকল্প প্রভাব, অর্থাৎ সাবস্টিটিউশন ইফেক্ট। এখন তোমরা এখন বলতে পারো যে এই বিকল্প প্রভাবটা আবার কি? আচ্ছা, আমি একটু বুঝাই যে ধরো কফি এবং টি, আচ্ছা চা এবং কফির মধ্যে আমি যদি একটু তুলনা করি, ধরো কফির দাম হচ্ছে 20 টাকা, চার দাম হচ্ছে 10 টাকা। এখন কফির দাম 20 টাকাতে ধরো স্থির কনস্ট্যান্ট, কিন্তু চার দাম 10 টাকা থেকে যদি 5 টাকা হয়ে যায়, এই যে চার দাম কমে গেছে কিন্তু 10 টাকা থেকে 5 টাকা, কিন্তু কফির দাম কিন্তু স্থির। তার মানে তোমার কফির দাম আগে ছিল হচ্ছে 20 টাকা আর চার দাম 10 টাকা, তার মানে হচ্ছে তোমার এখানে আপেক্ষিক দামের পরিবর্তনটা ছিল কিন্তু 10 টাকা, কারণ 10 টাকা 20 টাকা মাইনাস 10 টাকা হচ্ছে 10 টাকা ডিফারেন্স এখানে চার থেকে কফির। তো এখন চার দাম যখন 5 টাকা হয়ে গেল, তার মানে তোমার এখানে হচ্ছে যে তোমার আপেক্ষিক যে একটা দাম, প্রাইসটা তুলনামূলক দামটা কিন্তু এখন একটু বেড়ে গেছে, 15 টাকা বেশি কফির দাম। তো এখন তোমার মনে হবে যে না, আমি একটু চা পান করি, কফি তো 20 টাকা, 15 টাকা বেশি লাগতেছে, তো তখন তুমি চার চাহিদাটা বাড়াবে। এটা কার কারণে হলো? কফির এই যে চার দামটা কমার কারণে হয়েছে। তার মানে চার দামটা কমার কারণে তোমার কফির চাহিদাটা কমে গেছে, অর্থাৎ কফির যে চাহিদাটা কমে গেল, এটাই হচ্ছে তোমার বিকল্প প্রভাব। অর্থাৎ এই যে চার দামের পরিবর্তনের ফলে এই কফির দামটা একটু বেশি মনে হবে, এবং এটা কফির যে চাহিদার উপর যে প্রভাবটা পড়বে, এটা হচ্ছে বিকল্প প্রভাব। অর্থাৎ এই যে পণ্যের আপেক্ষিক দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ পণ্যের যে একটা আপেক্ষিক দামের পরিবর্তন হয়েছে, যে 10 টাকা থেকে বেড়ে আপেক্ষিক দামের পরিবর্তনটা 15 টাকা হয়ে গেল, এই যে 5 টাকা থেকে 5 টাকা 20 থেকে যদি 5 বিয়োগ দাও, তুমি দেখো 15 টাকা ডিফারেন্স হয় চা আর কফি এখন। তো এই যে আপেক্ষিক দামের যে পরিবর্তন, এটার ফলে ভোক্তার চাহিদার যে পরিবর্তন হয়, যে চাহিদা, কফির চাহিদা কিন্তু কমে যাবে এখন, আর চার চাহিদা কিন্তু বেড়ে যাবে। এই যে পরিবর্তনটা হয়, এটাই হচ্ছে বিকল্প প্রভাব, অর্থাৎ সাবস্টিটিউশন ইফেক্ট। তো দাম প্রভাবের ভেতরে এই দুটি প্রভাব বিদ্যমান থাকে, যেমন একটি হচ্ছে আয় প্রভাব, একটি হচ্ছে বিকল্প প্রভাব। অর্থাৎ বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে বা কমে, আয় প্রভাবের কারণে চাহিদা কমে বা বাড়ে। আশা করি বুঝাতে পেরেছি আমি। আচ্ছা, তার মানে ভূমিকাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু স্লাটস্কি সমীকরণটা নিরূপণ করব, অর্থাৎ স্লাটস্কি সমীকরণটা ব্যাখ্যা করব এখন। যে তবে একটা কথা আছে যে স্লাটস্কি সমীকরণটা তো আর খুব সহজ না, একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে যে এখানে তোমার ম্যাট্রিক্সের কাজ রয়েছে। অর্থাৎ তোমরা যদি ম্যাট্রিক্স না পারো, তোমরা কিন্তু এটা একটু বুঝতে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তোমরা যদি ধরো এই যে ডিফারেন্সিয়েশন করতে না পারো, আংশিক অন্তরকলন না বুঝো, তারপর টোটাল ডিফারেন্সিয়েশন কীভাবে নিতে হয়, অর্থাৎ মোট অন্তরক কীভাবে করতে হয়, এটা যদি না বুঝো, বা অপটিমাইজেশন যদি ভালো মতো না বুঝো, তাহলে কিন্তু এই স্লাটস্কি সমীকরণ তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমি প্রথমে বলবো, তোমরা যদি ম্যাট্রিক্স, ডিফারেন্সিয়েশন
ইন্টিগ্রেশন, টোটাল ডিফারেন্সিয়াল, তারপর হচ্ছে অপটিমাইজেশন, এগুলো না পারো তোমরা ওগুলো একটু দেখে নিবা, একটু আইডিয়া নিয়ে নিবা, তাহলে এটা একদম পানির মতো ইজি হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, তো আমি একটু শুরু করি যে প্রথমে আমরা একটি উপযোগ অপেক্ষক ধরে নিব, অর্থাৎ একটি ইউটিলিটি ফাংশন এখানে আমাদেরকে ধরে নিতে হবে। অর্থাৎ এখানে আমি দেখো আমরা একটু ধরছি যে ইউ ইজ ইকাল টু ফাংশন অফ Q1 Q2, অর্থাৎ তোমার মোট উপযোগটা এখানে দুটি দ্রব্য ধরা হয়েছে, কারণ আমরা অর্থনীতিতে দুটি দ্রব্য সবসময় ধরি, কারণ হচ্ছে যে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা তো আর দুটি দ্রব্য ক্রয় করি না, আমরা বাজারে গিয়ে চাল ডাল সাবান, তারপর হচ্ছে পেপসোডেন্ট, তারপর হচ্ছে জামা কাপড়, শাকসবজি, মাংস, মাছ-মাংস, তারপর তেল, পেঁয়াজ, রসুন, আদা, অনেক কিছু কিনি, বা আরও অনেক কিছু রয়েছে যে আমরা এসি, ফ্রিজ, ওইগুলোও তো কিনি। তো তোমরা এই যে এত কিছু কেন, এখন এত পণ্যগুলো নিয়ে তো আসলে অর্থনীতি বিশ্লেষণ করবে না, অর্থনীতি তো দুটি পণ্য নিয়ে বিশ্লেষণ করে। কারণ হচ্ছে যে এখন তোমরা বলতে পারো কেন দুটি পণ্য নিয়ে বিশ্লেষণ করে, এর কারণ হচ্ছে যে গ্রাফিক্যালি দেখানোর জন্য, অর্থাৎ গ্রাফিক্যালি খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করার জন্য আমরা দুটি পণ্য সবসময় ধরি। যেমন আমরা একটি পণ্য লম্ব অক্ষে, একটি পণ্য ভূমি অক্ষে ধরতে পারি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে এখানে দুটি পণ্য নিয়ে আমরা অনেক সময় কাজ করি বোঝানোর সুবিধার্থে। এখন আচ্ছা, আমি একটু মনে হয় মূল আলোচনা থেকে একটু বেশি দূরে চলে যাইতেছি। আচ্ছা, আমরা একটু মেন আলোচনায় ফোকাস দিই যে তো ইউটিলিটি ফাংশনটা হচ্ছে আমরা এখানে দুটি পণ্যের উপর নির্ভর করতেছে মোট উপযোগটা Q1 এবং Q2, অর্থাৎ এখানে Q1টা আমরা একটু পরে আসতেছি ওগুলোতে। অর্থাৎ আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটি বাজেট সমীকরণ নিব। এখন তোমরা বলতে পারো যে বাজেট সমীকরণের কেন দরকার। এখন দেখো, তুমি যে উপযোগটা সর্বোচ্চ করবা, বা আচ্ছা তুমি আমাকে বলো উপযোগটা কি সর্বনিম্ন করতে চায় মানুষ না সর্বোচ্চ করতে চায়? সবসময় সর্বোচ্চ করতে চায়, আর উপযোগটা সর্বোচ্চ করতে চায় একটা নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে, অর্থাৎ একটা বাজেট কনস্ট্যান্টের মধ্যে উপযোগটা একজন ভোক্তা সর্বোচ্চ করতে চায়। ধরো তোমার বাজেট কনস্ট্যান্ট হচ্ছে 100 টাকা, বাজেট সীমাবদ্ধতা তোমার হচ্ছে 100 টাকা, 100 টাকায় তুমি তোমার সর্বোচ্চ উপযোগ পেতে চেষ্টা করবা। ধরো তুমি চা অ্যান্ড কফির মধ্যে তুমি সর্বোচ্চ উপযোগ পেতে চেষ্টা করবা এই 100 টাকা বাজেট কনস্ট্যান্টের মধ্যে, 100 টাকা বাজেট সীমাবদ্ধতার মধ্যে। তো এর জন্য একটা বাজেট সমীকরণ লাগে, আর উপযোগ অপেক্ষক ফাংশন তো এখানে রয়েছে। তো এই দুটি দিয়ে আসলে আমরা স্লাটস্কি যে সমীকরণটা রয়েছে পুরো জিনিসটা আমরা ব্যাখ্যা করব, পুরো জিনিসটা আমরা সমাধান করব এই দুটি সমীকরণ থেকে, অর্থাৎ ইউটিলিটি ফাংশন অ্যান্ড বাজেট ইকুয়েশন থেকে, বাজেট সমীকরণ থেকে। তো এখন দেখো, আমি একটু সিম্পলিফাই করে বাজেট সমীকরণটাকে এখানে ডান পাশটা শূন্য করে রাখছি। এখন তোমরা বলতে পারো যে ডান পাশ শূন্য করার কারণ কি। এখানে ডান পাশ শূন্য করার কারণটা আমি বলি যে, কারণ দেখো এই যে আমি একটু আগে বলে ফেলছি যে বাজেটটা কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ বাজেটটা 100 টাকা, তোমার আয় যদি আজকে 500 টাকা হয়, তোমার বাজেট কিন্তু আজকে 500, তোমার আগামীকাল যদি তুমি 500 টাকা নিয়ে বাজারে যাও, তুমি 500 টাকার বেশি কিন্তু খরচ করতে পারবে না। ধরো তুমি বাজারে নিয়ে গেছো 200 টাকা, এখন তুমি আমাকে বলো 200 টাকার বেশি কি তুমি খরচ করতে পারবা? বা তোমার এটিএম কার্ডে আছে ধরো 1000 টাকা, এখন তোমার এটিএম কার্ডে 1000 টাকার বেশি কি তুমি খরচ করতে পারবা? কখনোই পারবা না। তো এই যে তোমার এটিএম কার্ডের 1000 টাকা, বা তুমি বাজারে নিয়ে গেছো ধরো 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা, এর মধ্যে থেকে তোমাকে সমস্ত পণ্যসমূহ কিনতে হবে। আর এখানে পণ্যসমূহ আমরা Q1 Q2 দুটি পণ্য ধরছি। তো এই জন্য আমরা এখানে তোমার এমটা হচ্ছে ধরো 100 টাকা বাজেট, আর P1 হচ্ছে Q1 দ্রব্যের দাম, P2 হচ্ছে Q2 দ্রব্যের দাম। অর্থাৎ এই এম থেকে এই Q1 P1 গুণ, ধরো তুমি 5টি কলম কিনছো, তার মানে 5টি কলমের সাথে একটি কলম হচ্ছে 5 টাকা, তার মানে 5 5 হচ্ছে 25। হ্যাঁ, অর্থাৎ 5 টাইমস 5 হচ্ছে 25। তো এই 25 25 থেকে বিয়োগ যাবে। আরও ধরো তুমি কিনলা, কি জানো, খাতা কিনলা একটা 50 টাকা করে ধরো। তো তুমি একটা খাতা কিনছো, অর্থাৎ কোয়ান্টিটি হচ্ছে 1, Q2 হচ্ছে 1, অ্যান্ড P2 হচ্ছে এই Q2র দাম অর্থাৎ 50 টাকা। তার মানে তুমি একটা খাতা কিনছো 50 টাকা দিয়ে, তার মানে 25 আর 50 হচ্ছে 75, অর্থাৎ 75 টাকা। এখন আরও ধরো 100 টাকা নিয়ে বাজারে গেছিলে, হ্যাঁ, তো আরও 25 টাকা থাকে, 25 টাকা দিয়ে তুমি আরও 5টা কলম কিনছো, তার মানে হচ্ছে যে তুমি Q1 আরও 5টা কলম কিনছো। আমি যে প্রথমে যে উদাহরণটা দিলাম, তার মানে এখানে হচ্ছে তোমার তুমি 10টা কলম কিনছো হচ্ছে যে তুমি Q1 হচ্ছে 10 আর P1 হচ্ছে 5, তার মানে 5 10 হচ্ছে 50, আর Q2 হচ্ছে 1 আর P2 হচ্ছে 50 একটি খাতার দাম, তার মানে এখানে 50, তার মানে 50 50 100, এম হচ্ছে 100 থেকে তোমার 100 বিয়োগ দিলে 0 থাকে। তো কিন্তু তুমি 100 টাকার বেশি কিন্তু খরচ করতে পারবে না কখনোই, তুমি চাইলে আরও 10 টাকা দিয়ে একটি স্কেল কিনতে পারবে না। তো এটাই হচ্ছে বাজেট সীমাবদ্ধতা দেখানোর জন্য আমরা এখানে শূন্য ধরছি। আশা করি তুমি বুঝতে পারছো। এখানে
আমি একটু বিস্তারিত বললাম। যাই হোক, এখন এখানে আমি যদি একটু বলি যে ইউটা কি, আমি একটু ব্যাখ্যা দিই যে ইউটা হচ্ছে মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি। এই যে Q1 Q2 দ্রব্য, আমি তো আগেই বলে দিছি যে এখানে দুটি দ্রব্যই ধরা হয়েছে, আর 4-5টি দ্রব্য ধরা হয়নি। তো এই দুটি দ্রব্যই ধরো তুমি ক্রয় করে, এবং এই দুটি দ্রব্য থেকে তুমি মোট উপযোগটা ইউটিলিটি নির্দেশ করে। আর এমটা হচ্ছে ভোক্তার আয় অর্থাৎ তোমার বাজেট এটা, হ্যাঁ। আর Q1 হচ্ছে এই Q1 হচ্ছে Q1 দ্রব্যের অনির্ধারিত পরিমাণ, এই Q2 হচ্ছে Q2 দ্রব্যের অনির্ধারিত পরিমাণ, P1 হচ্ছে Q1 এর মূল্য, P2 হচ্ছে Q2 এর মূল্য। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি যে এখানে যে ইউটিলিটি ফাংশনটা, এটা কি প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক না পরোক্ষ উপযোগ অপেক্ষক? তোমরা যদি আমার প্রথম লেকচারটা দেখে থাকো তাহলে তোমরা এটা আনসার করতে পারবা যে এটা হচ্ছে একটা প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক, কারণ আমরা জানি যে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক দ্রব্যসমূহের সরাসরি দ্রব্যসমূহের অনির্ধারিত এককের উপর নির্ভর করে। তার মানে Q1 Q2-র উপর ইউটা নির্ভর করে, টোটাল ইউটিলিটি নির্ভর করে। আচ্ছা, যাই হোক, তার মানে তোমরা এটা বুঝতে পারছো, এটা বোঝার আর কোনো বাকি রইল না আমার মনে হয়। তারপর তোমরা যদি না বুঝো তোমরা কমেন্ট করবা। এখন আমি যদি একটু পরের স্লাইডে আসি যে এখন আমাদের কাজ কি। আচ্ছা, আমি এখানে একটু স্কিপ করে গেছি যে এটা ইউটিলিটি ফাংশনটাকে আমরা 1 নং সমীকরণ এখানে লিখছি, এবং এই বাজেট সমীকরণটা হচ্ছে যে আমরা একটু সিম্পলিফাই করে ডান পাশটা 0 করে এটা 2 নং দিয়ে রাখছি। তার মানে আমাদের এই যে 1 নং ইউটিলিটি ফাংশনটা আর এই যে বাজেট সমীকরণটা, এই যে ডান পাশ 0 করে যে 2 নংটা দিয়েছি, এটার সাথে হচ্ছে সমস্ত কাজ করতে হবে এখন। তো এই যে 1 নং সমীকরণ উপযোগ অপেক্ষক নির্দেশ করে, এবং 2 নং সমীকরণ বাজেট সমীকরণ নির্দেশ করে। এখন এই 2 নং সমীকরণকে ল্যাগ্রেঞ্জ গুণকের সাহায্যে 1 নং সমীকরণের সাথে সমন্বয় সাধন করে পাই। এখন আমরা এই যে এই দুইটা সমন্বয় করব, 1 আর 2 নং সমন্বয় করব অর্থাৎ যোগ করব, এবং কিভাবে? এখন ল্যামডার সাহায্যে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ল্যামডা কি। তোমরা অনেকেই জানো যে ল্যামডা হচ্ছে একটি গ্রিক অ্যালফাবেট। এখন তোমরা বলতে পারো যে এটা তো আমরা জানি যে গ্রিক অ্যালফাবেট। এখন তোমরা বলতে পারো যে আমরা এই ল্যামডা দিয়ে আমরা এটাকে কেন গুণ করলাম? আচ্ছা, তো এই ল্যামডা দিয়ে কনস্ট্যান্টকে গুণ করার কারণটা হচ্ছে যে আমরা এই সমীকরণটাকে আমরা মূল ফাংশনের একটি অংশ বানাতে চাই। তার মানে আমরা দেখতে চাই যে এই কনস্ট্যান্টের উপর নির্ভর করে সর্বোচ্চ উপযোগ কতটা পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারছো। তার মানে আমি আরেকবার বলি যে এই ল্যামডা হচ্ছে এই বাজেট সমীকরণের সাথে গুণ করা হয়, কারণ হচ্ছে আমরা এটাকে বাজেট সমীকরণটাকে আমরা মূল ফাংশন এটার সাথে আমরা একটা কানেকশন করতে চাই, অর্থাৎ একটা মূল ফাংশনের অংশ বানাতে চাই, অর্থাৎ এটার অংশ বানাতে চাই। তার মানে আমরা এই জন্য ল্যামডা দিয়ে গুণ করি, কারণ আমরা জানি যে এটা একটা অনির্ধারিত Q1 এর মান আমরা জানি না, Q2 এর মান আমরা জানি না। তার মানে ল্যামডা একটা অনির্ধারিত ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার, হ্যাঁ। অর্থাৎ এটার সাথে আমরা একটা কানেকশন রাখার জন্য এই অনির্ধারিত ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে এই সমীকরণটাকে এটা করি, মানে গুণ করি এটাকে না, এই ফাংশনটাকে না, এই উপযোগ ফাংশনটাকে না, হ্যাঁ। আমরা এই বাজেট সমীকরণকে আমরা এই ল্যামডা দিয়ে গুণ করি এটাকে অংশ বানানোর জন্য, অপেক্ষকের সাথে অপেক্ষকের একটা অংশ বানানোর জন্য। আচ্ছা, এখন এর পরবর্তী কাজ কি? এই যে আমরা একটা জেড সমীকরণটা পাইলাম, এই যে জেড, এই 1 আর 2 নং করে আমরা 3 নং যে সমীকরণটা পাইলাম, এই যে 3 নং যে সমীকরণটা পাইলাম এই দুটি সমন্বয় করে। এখন এটাকে কি করতে হবে? এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এখন আমাদের কাজ কি? এখন কাজটা হচ্ছে যে আমাদের এই যে জেড অপেক্ষকটা জেড পাইলাম, সমীকরণটা পাইলাম, তো এটাকে আমাদের একটু অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ অন্তর্কলন করতে হবে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে এখানে তো অনেকগুলো চলক আছে, হ্যাঁ, অনেকগুলো চলক আছে, যেমন Q1 Q2 ল্যামডা, 3টি চলক আছে এখানে। তো 3টি চলকের সাপেক্ষে আমাদেরকে এই জেড সমীকরণটাকে আমাদের অন্তর্কলন করতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে আংশিক অন্তর্কলন হবে। তার মানে আমরা এখন এখানে লিখবো যে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে। তার মানে হচ্ছে যে এখানে ফার্স্ট অর্ডার হবে হচ্ছে তোমার FONC, অর্থাৎ ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন আমাদের করতে হবে, অর্থাৎ ডান পাশে আমাদের শূন্য ধরতে হবে, অর্থাৎ সর্বোচ্চকরণ করতে হবে। সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত আমরা জানি যে ডান পাশটাকে আমাদের এখানে শূন্য ধরতে হবে, কারণ আমরা অনেকেই জানি যে আমরা সবসময় উপযোগটাকে সর্বোচ্চ করতে চাই, এই জন্য আমাদের ডান পাশটাকে শূন্য ধরা হয়। আচ্ছা, তো আমরা এখন এই প্রথমে Q1 এর সাপেক্ষে করব, যেহেতু এখানে 3টি চলক Q1 Q2 ল্যামডা। তো প্রথমে আমরা Q1 এর সাপেক্ষে জেডকে আংশিক অন্তর্কলন করব। যে এখন তোমাদের কাছে মনে হতে পারে ওরে বাবা এটা তো অনেক কঠিন। তার মানে আমি আগেই বললাম যে তোমরা যদি অন্তর্কলন না পারো, তোমরা একটু ডিফারেন্সিয়েশনটা একটু করে আসবা, তাহলে এটা অনেক ইজি হবে। তারপরে আমি একটু বলতেছি যে
দেখো প্রথমে এটা তো একটা অপেক্ষক, অর্থাৎ Q1 Q2 মান দেয়া নাই। তার মানে আমরা যদি Q1 এর সাপেক্ষে এটুকুর অন্তর্কলন করি, এই যে আমি একটু হাইলাইটার দিয়ে দেখাইতেছি, এটুকুর যদি অন্তর্কলন করি, তার মানে আমরা এই Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে এটা F1 হবে, অর্থাৎ F1, অর্থাৎ এই ফাংশনটাকে আমরা Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করছি, এই জন্য F1 Q1 এর সাপেক্ষে। যদি Q2 সাপেক্ষে করতাম তাহলে F2 হতো। হ্যাঁ, তো এখন Q1 Q2 আমরা এখানে লিখে দিচ্ছি, এখন তুমি চাইলে নাও লিখতে পারো, শুধু F1 তারপরে মাইনাস ল্যামডা P1 লিখতে পারো। আচ্ছা, যাই হোক, আমি বোঝানোর সুবিধার্থে এটা পুরোটা লিখে দিছি ফাংশনটা, অর্থাৎ F1 Q1 এর সাপেক্ষে একবার অন্তর্কলন করা হয়েছে। এখন এটুকুর কাজ তো বুঝলা যে এটুকুর অন্তর্কলন হয়ে গেল, এখন প্লাস দিয়ে এই যে বাকি অংশটুকু এটুকুরও তো অন্তর্কলন করতে হবে। এখন Q1 এখানে দেখো এম কিন্তু একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এখানে কিন্তু Q1 নেই, তার মানে এটা 0 হয়ে যাবে, কারণ Q1 এর সাপেক্ষে আমরা অন্তর্কলন করতেছি। এখানে এম এর সাথে কিন্তু Q1 নেই, যদি এম এর সাথে Q1টা থাকতো তাহলে এমটা সহগ হিসেবে এখানে বসতো। তো যেহেতু এখানে কিছুই নেই, এই জন্য এটা 0 হয়ে গেছে। এখন মাইনাস মাইনাস আমরা দিলাম। এখন এটুকুর অন্তর্কলন আমরা দেখি কত, যে এখানে দেখো Q1 এর সাপেক্ষে আমরা করতেছি, তার মানে এখানে Q1 রয়েছে এবং এটা সহগ হচ্ছে P1, তার মানে Q1 এর সাথে এই সহগটা আমাদের এই সহগটা এখানে থাকবে, এই যে সহগটা P1, কিন্তু এখানে আবার দেখো মাইনাসের পর P2 Q2, তার মানে P2 Q2 কিন্তু এখানে 0 হয়ে যাবে। কারণ কেন 0 হবে? কারণ আমরা Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করতেছি, তো এখানে কিন্তু Q1 নেই, এখানে আছে Q2, তো এই জন্য এটা 0 হয়ে গেছে। আর এখানে শুধু আমাদের Q1 এর সাথে শুধু P1টা থাকবে, আর সাথে হচ্ছে ল্যামডা, তার মানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস ল্যামডা P1, এই যে ল্যামডা P1। আমি আরেকবার বলি যে এখানে Q1 এর সাপেক্ষে করতেছি, ফাংশনটা যা আছে তাই থাকবে, Q1 এর সাপেক্ষে করতেছি, এই জন্য এখানে 1 দিতে হবে, অর্থাৎ একবার অন্তর্কলন Q1 এর সাপেক্ষে হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এমটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, P2 Q2 এখানে Q1 নাই, এই জন্য 0 হয়ে যাবে। এখানে Q1 এর সাপেক্ষে করতেছি, Q1 এর সহগ হচ্ছে P1 এখানে থাকবে, ল্যামডার সাথে গুণ হয়ে বসবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে এই যে Q1টা, এই জন্য P1টা ল্যামডার সাথে গুণ হয়ে এখানে বসবে, তো ল্যামডা P1, অ্যান্ড আমরা ডান পাশটা শূন্য করবো, ইজ ইকুয়াল টু 0, এটা আমরা 4 নং দিয়ে রাখলাম, 4 নং। হ্যাঁ, এখন আমাদের Q2 সাপেক্ষে এই যে সমীকরণটাকে আবার অন্তর্কলন করতে হবে, আংশিক অন্তর্কলন। দেখো এখন Q2 সাপেক্ষে যদি আমরা করি, এখন দেখো এই যে Q1 এর মতোই এটা আবার লিখতে হবে, এখানে লিখে আমরা Q2 সাপেক্ষে করতেছি, এই জন্য ফাংশনটাকে F2 দিতে হবে, অর্থাৎ এটা Q2 সাপেক্ষে এই ফাংশনটাকে আমরা f z ইজ ইকুয়াল টু ফাংশন অফ Q1 Q2 কে আমরা এটাকে আমরা অন্তর্কলন করছি, অর্থাৎ F2 হবে অ্যান্ড Q1 Q2 হবে। অ্যান্ড তারপরে দেখো আমাদের Q2 সাপেক্ষে করতেছি, এখানে Q2 নাই, এই জন্য এমটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এখানে P1 Q1, এখানে Q2 নাই, অর্থাৎ আমরা এই যে Q2 সাপেক্ষে করতেছি, Q2 নাই, এই জন্য এটা 0 হয়ে যাবে। অ্যান্ড এখানে মাইনাস P2 Q2, অর্থাৎ প্লাসে মাইনাস, এই যে মাইনাস রয়ে গেল, কারণ এখানে Q2 সাপেক্ষে আমরা করতেছি, Q2 আমরা দেখতে পাচ্ছি, তো Q2 সহগ হচ্ছে P2, এই জন্য P2টা এখানে থাকবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই P2-র সাথে আমরা এই ল্যামডাটা গুণ করে এখানে বসবে, মাইনাস ল্যামডা P2 ইজ ইকুয়াল টু 0, এটা 5 নং দিয়ে আমরা রাখলাম। আচ্ছা, তার মানে আমাদের Q2 সাপেক্ষে আংশিক অন্তর্কলন করা হয়ে গেল। এখন আমরা ল্যামডার সাহায্যে আবার এই জেডকে ল্যামডার সাহায্যে এখন আংশিক অন্তর্কলন করব, অর্থাৎ আমরা এখন দেখো ল্যামডাটা শুধু এখানে আছে, আর কোথাও কিন্তু ল্যামডা নাই, তার মানে এখানে ল্যামডা নাই, এটা এই এফ ফাংশন অফ Q1 Q2 এই পুরোটা 0 হয়ে যাবে। হ্যাঁ, 0 হয়ে যাবে। তারপর এখানে ল্যামডার সাথে এই পুরো সহগটা এখানে বসে যাবে, m মাইনাস P1 Q1 মাইনাস P2 Q2, কারণ ল্যামডার সাথে এটা সহগ আকারে রয়েছে, পুরোটা গুণ আকারে রয়েছে, তো এখানে m মাইনাস P1 Q1 এই যে পুরোটা, আর এই যে পুরোটা এখানে বসে যাবে ল্যামডার সাথে সাপেক্ষে আমরা করছি, তো এটা আমরা 6 নং দিয়ে রাখলাম। তো এখন আমরা কিন্তু অন্তর্কলন করে ফেললাম, করে আমরা 4 5 6 নং দিয়ে রাখছি। এখন এই যে 4 5 6 নং রয়েছে, এখন কাজ কি? অন্তর্কলনের পরের স্টেপটা হচ্ছে যে আমাদের এখন টোটাল ডিফারেন্সিয়েশন নিতে হবে। এই যে 4 5 6, এই 4 5 6 এখন আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন নিতে হবে। তার মানে দেখো আমরা প্রথমে ইউটিলিটি ফাংশন অ্যান্ড বাজেট সমীকরণ এই দুইটাকে ল্যাগ্রেঞ্জিয়ান গুণক দিয়ে আমরা সমন্বয় করে জেড সমীকরণটা পাইছি, এবং জেড সমীকরণটাকে আমরা Q1 Q2 ল্যামডার সাপেক্ষে আংশিক অন্তর্কলন করছি, কারণ এখানে 3টি চলক, এর জন্য 4টি চলক থাকলে 4টি দিয়ে করতাম। যদি Q3 থাকতো তাহলে Q3 দিয়ে আমরা আরেকটা অন্তর্কলন করে আমরা এখানে আরেকটা 7 নং পর্যন্ত হতো। হ্যাঁ, তো যেহেতু Q1 Q10 ল্যামডা, তো সেহেতু হচ্ছে আমাদের 3বার এখানে আংশিক অন্তর্কলন করা হয়েছে 3টি চলকের সাপেক্ষে।
আচ্ছা, এখন আমাদের এখন এই 4 5 6 এই 4 5 6কে আমরা এখন টোটাল মোট অন্তরক নিতে হবে। হ্যাঁ, টোটাল ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা তো আংশিক অন্তর্কলন করি যে এই মানটা জানার জন্য, অর্থাৎ মার্জিনাল ইফেক্টটা জানার জন্য Q1 এর সাপেক্ষে Z এর যে পরিবর্তন কতটুকু, Q2 সাপেক্ষে Z এর কতটুকু পরিবর্তন, যে একটা মার্জিনাল ইফেক্ট জানার জন্য আংশিক অন্তর্কলন অর্থাৎ অন্তর্কলন করি। এখন তোমরা বলতে পারো যে আমরা মোট অন্তরক কেন নেই? এখন দেখো, মোট অন্তরকটা হচ্ছে যে আমরা নেই কারণ প্রতিটি ভ্যারিয়েবল, যেমন এই যে Q1 Q2 ল্যামডা, যেমন এই যে Q1 তারপর হচ্ছে Q2 তারপর ল্যামডা, এই প্রতিটি ভ্যারিয়েবল একটি অপরটির সাথে পরস্পর নির্ভর করে। অর্থাৎ Q1 এর উপর Q2 ল্যামডা নির্ভর করে, Q2 এর উপর Q1 ল্যামডা নির্ভর করে, ল্যামডার উপর Q1 Q2 নির্ভর করে। এই যে প্রত্যেকটি ভ্যারিয়েবল পরস্পরের উপর নির্ভরশীল। এই জন্য হচ্ছে আমাদেরকে এই সবগুলোর সাপেক্ষে আমাদের এখানে মোট অন্তরক নিতে হবে। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার। আমরা প্রথমে এটুকুর মোট অন্তরক নিব। তো এটুকুর মোট অন্তরক নেওয়ার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে যে ডি ফাংশন অফ এক্স ওয়াই যে সূত্রটা, অর্থাৎ ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স প্লাস ফাংশন অফ ওয়াই ইন্টু ডিওয়াই। তো এখানে দেখো, প্রথমে ফাংশন ওয়ান তো আছে এখানে। হ্যাঁ, তো ফাংশন ওয়ান অর্থাৎ এফ এক্স যেটা আমাদের, তো এফ এক্স হচ্ছে ফাংশন ওয়ানটা আমরা নিলাম। হ্যাঁ, তো এই ফাংশন এফ এক্স যেটা আমরা বলি, এফ এক্স তো এখানে এই এফ ওয়ান, তো এফ ওয়ানটা আমরা নিলাম। এখন এই ডি কিউ ওয়ান নিতে হবে। এখন ইন্টু দিয়ে ডি কিউ ওয়ান নিব, কারণ আমরা কিউ ওয়ানের সাপেক্ষে করতেছি। তো কিউ ওয়ানের সাপেক্ষে করবো, এই জন্য এখানে একটা ওয়ান দিতে হবে, কারণ এটাকে আরেকবার আমরা অন্তর্কলন করছি। তো কিউ ওয়ানের সাপেক্ষে আমরা করছি, এই জন্য কিউ ওয়ানের সাপেক্ষে যেহেতু করছি এই জন্য আরেকটা ওয়ান হয়েছে। আর এই এফ ওয়ানটা হচ্ছে এই এফ ওয়ান, আর কিউ ওয়ানের সাপেক্ষে যেটা করছি এটা হচ্ছে এই জন্য একটা ওয়ান দেওয়া লাগছে এখানে। হ্যাঁ, আরেকবার করছি এই জন্য, তো এখানে একটা ওয়ান দিলাম। আর ইন্টু ডিএক্স ইন্টু ডি কিউ ওয়ান, এই যে আমাদের ডিএক্স যেটা যে এফ এক্স ইন্টু ডিএক্স যেটা, তো এফ এক্স ইন্টু এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে তোমার এফ এক্স, আর এটা হচ্ছে ইন্টু ডিএক্স, আবার এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে ইন্টু না, এটা হচ্ছে এফ ওয়াই, এটা হচ্ছে ডিওয়াই। আমি আবার বলি, এটা হচ্ছে এফ এক্স ইন্টু ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু এটা হচ্ছে ডিওয়াই। ঠিক আছে, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই যেটা, কারণ এখানে তো এটা তো আমাদের মান জানা, এটা তো একটা ফাংশন, এটা তো আর ওই গুণাকারে নাই। যেমন এটা যেমন ল্যামডা পিয়ন গুণাকারে আছে, এখানে আমরা ওই যে ডি ইউভির সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ডি ইউভির যেটা, যেমন ইউডিভি প্লাস ভিডিইউ যেটা, তো এটা আমরা ওখানে অ্যাপ্লাই করবো। বাট এখানে দেখো, এটা কিন্তু গুণাকারে না, এটা কিন্তু একটা কমা দিয়ে একটা আলাদা অংশ। তো এখানে আমাদের এই জন্যই আমাদের ওই ফাংশন এক্স ওয়াই যেটা রয়েছে, যে প্রথমে আমাদের এই এটা নিতে হবে এফ ওয়ান, অ্যান্ড কিউ ওয়ানের সাপেক্ষে করতেছি সেই জন্য একটা ওয়ান দিলাম, অ্যান্ড ইন্টু হচ্ছে ডি কিউ ওয়ান বা ডিএক্স এটা। হ্যাঁ, যেটা ওই যে ডিএক্স থেকে আসছে, অ্যান্ড এটা হচ্ছে যে তোমার ওই আবার কিউ টু সাপেক্ষে যেটা ডি কিউ টু, অর্থাৎ এফ ওয়ান তো আছে এখানে, এই যে এফ ওয়ান তো এখানে আসছে, অ্যান্ড কিউ টু সাপেক্ষে করতেছি এই জন্য এখানে টু, এই যে টু দেয়া। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা যদি ওই যে ডি ইউভির সূত্র যেটা, প্রথমে ইউ লিখে ডি ভি, তারপর হচ্ছে প্লাস ভি লিখে ডি ইউ, অর্থাৎ এটা যদি আমরা একটা অ্যাপ্লাই করি, যেমন এখানে হচ্ছে ইউটা কোনটা, এখানে ইউটা হচ্ছে ল্যামডা, আর ভিটা হচ্ছে পি ওয়ান, অর্থাৎ পিটা হচ্ছে ভি আর ল্যামডা হচ্ছে ইউ। তার মানে প্রথমে ইউ লিখতে হবে, তারপরে ডি ভি লিখতে হবে। তার মানে প্রথমে ইউ হচ্ছে আমাদের ল্যামডা, এই যে প্রথম হচ্ছে ইউ হচ্ছে ল্যামডা, ইউ ল্যামডা লিখছি। হ্যাঁ, ল্যামডার পরে আমাদের ডি ভি লিখতে হবে, অর্থাৎ ডি পি ওয়ান লিখতে হবে, যে ডি পি ওয়ান, অর্থাৎ ডি পি ওয়ান লিখলাম। এখন এটা সূত্র হচ্ছে, তারপর প্লাস দিতে হবে, প্লাস দিয়ে হচ্ছে যে তোমার তারপর হচ্ছে ভি ডি ইউ, তার মানে পরে হচ্ছে ভি আসবে, এটা হচ্ছে ভি, তাহলে পি ওয়ান আসবে আগে, পি ওয়ান, তারপর হচ্ছে ডি ইউ, ইউটা এই যে ল্যামডা, তো এই জন্য এটা আসছে পি ওয়ান ডি ল্যামডা, ল্যামডাটা পরে আসে। অর্থাৎ প্রথমে আমরা ইউ ডি ভি অ্যান্ড প্লাস হচ্ছে আমাদের ভি ডি ইউ, অর্থাৎ ল্যামডাটা এখানে হচ্ছে আগে ছিল, এখানে পরে হবে, এখানে পিটা পরে ছিল, পিটা আগে আসবে, এটাই। আর ইজ ইকুয়াল টু জিরো। তার মানে বুঝতে পারছো। এখন আমরা যদি একটু সিম্পলিফাই করি এটাকে, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে এখানে আমাদের কনস্ট্যান্ট যেটা রয়েছে, অর্থাৎ পি ওয়ান যেটা ল্যামডা পি ওয়ান, ল্যামডা ডিপি ওয়ান, এই যে ডিপি ওয়ান, এই ডিপি ওয়ানটাকে আমাদের ডান পাশে নিতে হবে, কারণ এটা এই যে ডিপি ওয়ান, এটা এই যে এখানে এই যে ডিপি ওয়ান ল্যামডা ডিপি ওয়ান, এটাকে আমাদের ডান পাশে নিতে হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই ডিপি ওয়ানটাকে আমাদের, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট, একটা স্থির সংখ্যা, এর জন্য আমাদের এটা ডান পাশে নিতে হবে। তো এটাকে আমরা যদি একটু নেই, যেমন হচ্ছে যে প্রথমে f11 dq1 আমরা লিখছি, এই যে এটা প্লাস প্লাস f12 dq2 f12 dq2 মাইনাস, এখানে মাইনাস, তারপর হচ্ছে যে এটা তো ডান পাশে চলে গেল, যে মাইনাস ল্যামডা ডিপি ওয়ানটা ডান পাশে গেলে আমরা জানি যে সাইনটা পরিবর্তন হয়ে আমাদের প্লাস হবে, মাইনাসটা প্লাস হবে। তো মাইনাস ল্যামডা ডিপি ওয়ানটা আমাদের প্লাস ল্যামডা ডিপি ওয়ান হয়ে গেছে। আর এখানে মাইনাসে প্লাসে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, অ্যান্ড এটা এখানে রয়ে গেছে, এই যে এটা, এই যে এটা হ্যাঁ p1 d ল্যামডা, এই যে মাইনাসে প্লাসে মাইনাস এই p1 d ল্যামডা। আর এটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি, এই যে ডিপিটাকে। তোমরা সবসময় মনে রাখবা যে ডিপি আর ডিএমকে আমাদের ডান পাশে নিতে হবে। এখানে কোথাও যদি ডিপি আর ডিএম থাকে, যে সেটা ডান পাশে নিয়ে যেতে হবে। তোমরা নোট করে রাখো, ডিপি আর ডিএম এটাকে ডান পাশে নিতে হবে। তো আমরা এখানে ডিপি দেখছি, ডিপিটা ডান পাশে নিয়ে গেছি। এখন এখানে আমাদের দেখতে হবে ডিপি আর ডিএম আছে কিনা। যেমন দেখো এখানে এই যে ল্যামডা ডিপি টু আছে, এখানে ল্যামডা ডিপি ওয়ান ছিল, এখানে ল্যামডা ডিপি টু রয়েছে। তার মানে এখানে আমাদেরকে এটাকেও ডান পাশে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তার মানে আমরা এখানে একটি দেখতে পেলাম, আর তো নেই। তো প্রথমে আমরা এটা লিখে ফেলবো, যেমন f21 dq1। ও আচ্ছা, আমি তো এটার টোটাল মোট অন্তরকটা দেখাইনি তোমাদেরকে। আচ্ছা সরি, আমি একটু এটা ডান পাশে নিতে হবে, এটাও ডান পাশে নিয়ে চলে যাইতেছি। আচ্ছা সরি, তো আমার তো এটাও দেখাইতে হবে। যেমন এই 5 নংটাকে আমাদের এখানে মোট অন্তরক নিতে হবে। 5 নংটা আমি যদি একটু মোট অন্তরক নিই, যেমন দেখো এখানে আমাদের 5 নংটা ছিল কি, f2 q1 q2 মাইনাস ল্যামডা p2 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা এখন, যেমন এটা হচ্ছে f2, তো এই যে f2কে আমরা q1 এর সাপেক্ষে q1 এর সাপেক্ষে করতেছি, এই জন্য এখানে 1 আসছে। তো f2 তো এই যে এটা f2 তো এটা, হ্যাঁ, আর q1 এর সাপেক্ষে করতেছি এই জন্য এখানে 1। তার মানে হচ্ছে যে এখানে ওই সূত্রটা, যে ফাংশন অফ xy, অর্থাৎ এই যে এখানে তো এটা ফাংশন অফ xy, যে এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে x, q1 হচ্ছে x আর q2 হচ্ছে y। আর আমরা জানি যে x y এটাকে আমরা যদি করি, তাহলে হচ্ছে ফাংশন অফ x, অর্থাৎ fx ইন্টু dx প্লাস fy ইন্টু dy। তো এই যে fx ইন্টু dx প্লাস fy ইন্টু dy, যেমন এই তার মানে এখানে আমাদের এই q1 এর সাপেক্ষে করতেছি, এই জন্য এখানে 1 আছে, প্লাস এখানে আবার এই যে f2 প্লাস দিয়ে f2 এখন q2 সাপেক্ষে করতে হবে। তার মানে এটা y, এটা কিন্তু y, এই যে y সাপেক্ষে করতেছি, অর্থাৎ dy যেটা fy dy। তার মানে আমাদের এই 2টা এটা, হ্যাঁ, q2 সাপেক্ষে করতেছি অ্যান্ড dq2। এখন আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিব, কারণ হচ্ছে যে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস। এখন মাইনাসের পর এখানে ল্যামডা p2, এখন ল্যামডা p2 ওই যে ওইটা ডি ইউভি নিয়ম, এটা ওই রকমই, যে প্রথমে হচ্ছে ইউ লিখতে হবে, ইউটা হচ্ছে এখানে ল্যামডা, তারপর dp2 লিখতে হবে, কারণ dv udv লিখতে হবে, udv আমরা লিখে ফেলছি, তারপর প্লাস দিতে হবে, প্লাস দেওয়ার পর আমাদের লিখতে হবে হচ্ছে vdu, অর্থাৎ v হচ্ছে আমাদের এখানে এই যে p2, তার মানে p2টা এখন আগে আসবে d ল্যামডা, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু 0 দিতে হবে। তো এটাকে আমাদের আবার সিম্পলিফাই করে এই ডান পাশে এই কনস্ট্যান্টটাকে রাখতে হবে, অর্থাৎ এই যে ল্যামডা dp2টাকে রাখতে হবে, কারণ আমি আগেই বলে দিয়েছি যে dp আর হচ্ছে dmটাকে ডান পাশে রাখতে হবে। তো এখানে ছিল dp1 আর এখানে হচ্ছে dp2। তো এখানে এটা যা ছিল তাই লিখে ফেলছি, এখানে যা ছিল তাই লিখে ফেলছি, মাইনাস মাইনাস, আর এটা তো ডান পাশে চলে গেল, ল্যামডা এই যে মাইনাস ল্যামডা dp2টা ডান পাশে চলে যে প্লাস ল্যামডা dp2 হয়েছে, আর এখানে প্লাসে মাইনাসে যে মাইনাস, আর p2 d ল্যামডা এখানে বসে গেছে। এটা 8 নং সমীকরণ আমরা দিয়ে রাখছি। এখন আমাদের এটাকে আমাদের আবার মোট অন্তরক নিতে হবে, যেমন এটাকে যদি আমরা একটু মোট অন্তরক নেই, যেমন প্রথমে আমরা এই এমটাকে যদি আমরা মোট অন্তরক নিই, তার মানে এটা হবে হচ্ছে dm, হ্যাঁ, তারপরে হচ্ছে মাইনাসটা এখানে বসে গেছে মাইনাস, তারপরে p1 q1, দেখো এটা গুণাকারে আসছে, এই যে এখানে কিন্তু আবার ওই যে এরকম নাই যে fx ইন্টু dx fy ইন্টু dy ভাবে সাজাইতে হবে। এই যে এটা যেমন সাজাইলাম fx ইন্টু dx প্লাস fy ইন্টু dy,
যেমন এই যে এফ এক্স ইন্টু ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু ডিওয়াই, এটা দেখো এফ এক্স ইন্টু ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু ডিওয়াই, এটা কিন্তু আর ওইভাবে না, এটা হচ্ছে যে এই যে এরকম ডি ইউভি অর্থাৎ ইউডিভি তারপর হচ্ছে প্লাস ভিডিইউ, এই যে ইউডিভি প্লাস ভিডিইউ, ঠিক আছে এরকম। তো এটাও ইউডিভি প্লাস ভিডিইউ, কারণ এটা আমাদের এই যে এখানে গুণাকারে আছে P1 Q1। তো প্রথমে আমরা P1 D Q1 দিব, এই যে P1 D Q1, এই যে এটা চলে আসছে। তার প্লাস দিয়ে আমরা প্রথমে হচ্ছে ভি লিখব Q1 D P1 Q1 D P1 ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম। এখন হচ্ছে যে মাইনাস দিব এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে। তারপর হচ্ছে P2 Q2, এটাও দেখো P2 D Q2, যে P2 D Q2 হবে, এই যে P2 D Q2 অর্থাৎ ইউডিভি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে যে ভিডিইউ অর্থাৎ Q2 DP2, এই যে Q2 DP2 চলে আসছে। এখন ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি, এখানে আবার যদি সিম্পলিফাই করি, সুতরাং এখান থেকে আবার এই লাইনটা আসছে, যেমন এই আমি তো বলছি যে ডিএমটাকে তারপর হচ্ছে ডিপিকে ডান পাশে নিতে হবে। যেমন দেখো এখানে ডিএমটা আছে, এই যে ডিএম এই পাশে এসে ডিএমটা মাইনাস ডিএম হয়ে গেছে, এখানে প্লাস ডিএম মাইনাস ডিএম হয়ে গেছে, কারণ আমরা জানি যে সাইড চেঞ্জ করলে হচ্ছে যে প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়। তো এখানে প্লাস ডিএমটা এখানে মাইনাস ডিএম হয়েছে। তারপর হচ্ছে যে এখানে দেখো যে তোমার এই Q1 DP1, এই যে Q1 DP1, এই যে DP1 রয়েছে এখানে, এই জন্য DP1 থাকার কারণে এটা Q1টা গুণাকারে আছে, এই জন্য পুরোটা এখানে চলে আসছে Q1 DP1। এখন দেখো প্লাস এই যে Q2 DP2, এই যে এখানে কিন্তু DP2 রয়েছে অর্থাৎ DP রয়েছে এখানে। তো এখানে এই তিনোটাই চলে আসছে DM, তারপর হচ্ছে যে এই যে এটা। এখন তোমরা বলতে পারো যে এই যে Q1 DP1, এই যে Q1 DP1 এটা প্লাস কেন, এখানে তো প্লাস আছে। দেখো এই যে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে গেছে, এখন মাইনাসটা এই পাশে যে প্লাস এটা হয়েছে, ঠিক আছে, এই যে মাইনাসটা তোমাকে খেয়াল করতে হবে। তারপরে দেখো এখানে মাইনাস, এখানে আবার দেখো এই যে Q2 DP2, এই যে মাইনাসে প্লাসে মাইনাস Q2 DP2, এখানে ডান পাশে এসে প্লাস Q2 DP2 হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে তোমরা বলতে পারো যে এখানে প্লাস Q2 DP2, এখানে তো মাইনাস Q2 DP2 হবে না, এই যে এই প্লাসটা মাইনাসে প্লাসে মাইনাস অ্যান্ড এটা পরে প্লাস হয়েছে, ঠিক আছে, ডান পাশে এসে। তো এটা হচ্ছে আমাদের 9 নংটা দিয়ে দিলাম। তার মানে এটা করার জন্য তোমাদের ওই যে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে fx dx প্লাস fy dy, যে fx dx প্লাস fy dy, তারপরে এটা হচ্ছে যে UDV প্লাস VDU। আচ্ছা, তার মানে আমি বুঝাতে পারছি এই অংশটুকু। এখন এখানে যে 7, 8, 9 নংটা পাইছি, এখন এই 7, 8, 9 নংয়ের উপর ভিত্তি করে নেক্সট আগাতে হবে আমাদেরকে। অর্থাৎ দেখো এখন আমাদের কাজ কি, আমরা দেখো প্রথমে কিন্তু আংশিক অন্তর্কলন করছি, এবং আংশিক অন্তর্কলন করার পরে আমরা পরে টোটাল ডিফারেন্সিয়েশন করছি। আর আমি টোটাল ডিফারেন্সিয়েশন কেন করা লাগছে, কারণ এখানে আমরা জানি ভ্যারিয়েবলগুলো একে অপরের উপর নির্ভর করে এবং একই সাথে পরিবর্তিত হয়। তো এই জন্য এখানে টোটাল ডিফারেন্সিয়েশন নিতে হয়েছে। অ্যান্ড এখন আমাদের এই যে এখন তোমরা বলতে পারো ম্যাট্রিক্সের কী কাজ এখানে। দেখো আমরা অনেক সময় যখন অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, সহজে অনেক জটিল বড় বড় সমাধানগুলো আমরা খুব সহজে ম্যাট্রিক্সের সাহায্যে ক্র্যামার্সের রুলের মাধ্যমে সমাধান করতে পারি। অর্থাৎ আমাদের মেন কথাটা হচ্ছে যে আমাদের এখানে Q1 এর দাম প্রভাবটা বের করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের দাম প্রভাবটা বের করতে হবে, দাম প্রভাব বের করে তারপরে আমরা আয় প্রভাব বের করব, আয় প্রভাব বের করে তারপরে হচ্ছে বিকল্প প্রভাব বের করব। তো প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে দাম প্রভাবটা বের করতে হবে। এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে দাম প্রভাবটা কিভাবে বের করবো, আমরা তো এখানে এসে আটকাই গেলাম, এখন কি করব। এখন তোমরা একটু দেখো আমরা কি করতে পারি। এখানে এই 7, 8, 9 নংকে আমরা একটু ম্যাট্রিক্স আকারে সাজাতে পারি। হ্যাঁ, তো ম্যাট্রিক্স আকারে সাজানোর নিয়মটা হচ্ছে যে প্রথমে হচ্ছে সহগগুলো লিখতে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে, অর্থাৎ সহগকে আমরা ধরলাম, অ্যান্ড এটা হচ্ছে এক্স অর্থাৎ ভ্যারিয়েবল, অ্যান্ড ইজ ইকুয়াল টু এটা বি অর্থাৎ কনস্ট্যান্ট, অর্থাৎ চলকগুলো ডান পাশে থাকবে। আমরা এর জন্য এই যে এখানে সুতরাং দিয়ে এই যে একটু সিম্পলিফাই করছি, হ্যাঁ সুতরাং দিয়ে সিম্পলিফাই করছি। তো এই ডান পাশে এটা নিয়ে আসছি, এই যে কনস্ট্যান্টগুলোকে এই যে এখানে সুন্দর করে নেওয়ার জন্য। তোমরা ম্যাট্রিক্সের অঙ্কগুলো এইগুলো খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, প্রথমে এই যে F11টা আসে হচ্ছে এই যে এখান থেকে F11,
এটা সহগ, তারপরে এটা সহগ হচ্ছে F212, এই যে F12, তারপরে হচ্ছে যে এই ডি ল্যামডা সহগ হচ্ছে P1। তো সহগুলো আমরা আলাদা করতেছি -P1, এই যে তোমাদের সাইনগুলো খেয়াল রাখতে হবে, এটা কিন্তু -P1, হ্যাঁ, -P1 সহগ ডি ল্যামডার। তারপরে দেখো আমাদের 8 নং সমীকরণে তাকাতে হবে। 8 নং সমীকরণে আমাদের dq1 এর সহগ হচ্ছে F21, অর্থাৎ এই যে F21, এই যে F21। তারপরে দেখো এখানে dq2 এর সহগ হচ্ছে F22, অর্থাৎ এই যে F22। তারপরে হচ্ছে আমাদের ডি ল্যামডার সহগ হচ্ছে -P2, এখানে মাইনাস, হ্যাঁ, তো -P2। তারপরে দেখো এখানে এই 9 নং সমীকরণের এখানে হচ্ছে dq1 এর সহগ হচ্ছে -P1, এই যে -P1। তারপর এখানে হচ্ছে যে dq2 এর সহগ হচ্ছে -P2, এখানে হচ্ছে এই যে আমি আগের স্লাইডে চলে গেছি, সরি, -P2, এই যে -P2, এই যে -P2, হ্যাঁ। তারপর এখানে ল্যামডা নেই, ল্যামডার মানের জন্য শূন্য ধরা হয়েছে। তো এখন এই যে চলকগুলো এই dq1 dq2 ল্যামডা, এখানেও দেখো dq1 dq2 ডি ল্যামডা, আবার এখানেও দেখো dq1 dq2, এখানে ডি ল্যামডা নেই, অর্থাৎ এখানে আমরা ডি ল্যামডা ধরে নিব। অর্থাৎ ডি ল্যামডার সহগ কিন্তু এখানে নেই। এখানে যদি ডি ল্যামডা থাকতো, এই যে এখানে 9 নং সমীকরণে ডি ল্যামডার সহগ কিন্তু 0, তো সহগ যেহেতু 0 এই জন্য এখানে 0 লিখছি আমরা, আর ডি ল্যামডা তো এখানে লিখে দিচ্ছি চলক। তো dq1 dq2 ডি ল্যামডার 3টা চলক, অ্যান্ড ইকুয়াল টু দিয়ে হচ্ছে আমরা কনস্ট্যান্টগুলো, এই যে ডান পাশে যে সমান চিহ্নের ডান পাশে যে কনস্ট্যান্টগুলো রয়েছে এগুলো হচ্ছে যে আমরা এই ডান পাশে এখানে লিখে দিচ্ছি। যেমন এই যে এখানে ল্যামডা dp1, এখানে ল্যামডা dp2, এই যে যেমন ল্যামডা dp1 ল্যামডা dp2, তারপরে এটা অনেক বড়, যেমন এই পুরোটা -dm প্লাস q1 dp1 প্লাস q2 dp2, এই যে -dm প্লাস q1 dp1 প্লাস q2 dp2, 10 নং সমীকরণ। এখন এইভাবে সাজানোর মানেটা কি? এইভাবে সাজানোর এই যে ax ইজ ইকুয়াল টু b, অর্থাৎ a হচ্ছে এই যে সহগগুলো, x হচ্ছে চলকগুলো এবং ইজ ইকুয়াল টু b হচ্ছে কনস্ট্যান্টগুলো। এইভাবে সাজানোর মানে হচ্ছে যে আমরা এটাকে খুব সহজে ক্র্যামারস রুলে সমাধান করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের ফার্স্ট লক্ষ্যটা হচ্ছে যে আমরা এখান থেকে দাম প্রভাবটা বের করব, q1 পণ্যের দাম প্রভাব। অর্থাৎ এখানে আমরা Q1 অর্থাৎ Q2 না, হ্যাঁ, এখানে দুটি পণ্য কিন্তু আমাদের, একটি হচ্ছে Q1 একটি Q2। তো আমরা Q1 পণ্যের দাম প্রভাবটা এখান থেকে বের করব। তো Q1 পণ্যের দাম প্রভাবটা বের করার জন্য আমরা প্রথমে Q1 এর প্রথমে এই যে ম্যাট্রিক্সটা, এখানে এই ম্যাট্রিক্স সমীকরণের প্রথম অংশে যে এই এর মানটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্ণায়ক নিতে হবে, অর্থাৎ অ্যাবসলুট ভ্যালুটা নিতে হবে। এই যে নিচে ফ্র্যাকশন ভগ্নাংশ চিহ্নের নিচে হচ্ছে আমরা অ্যাবসলুট পরম মানটা নিলাম, অর্থাৎ এই যে অ্যাবসলুট যেটা মান এটা নিলাম। তারপর হচ্ছে যে এখন উপরে কি হবে, dq1, আমরা dq1 বের করব। এখন dq1 বের করার জন্য আমাদের এই যে কনস্ট্যান্টগুলো, এই কনস্ট্যান্টগুলো আমাদের প্রথম যে কলামটা রয়েছে এই কলামটার পরিবর্তে প্রথম কলামটার পরিবর্তে এই স্থির সংখ্যাগুলো এখানে বসাতে হবে। যেমন এই প্রথম কলামে কি ছিল, f11 f21 -p1, এগুলো সবগুলো বাদ দিয়ে আমাদের এইগুলো লিখতে হবে, যে এইগুলো, হ্যাঁ, এইগুলো এই তিনটা হচ্ছে আমাদের এখানে চলে আসে, এই যে, আর এগুলো ঠিক আছে, f12 -p1 f22 -p2 f -p2 0, ঠিক আছে। এখন আমরা যদি Q2 মান বের করতে চাইতাম, Q2 বের করতে চাইলে আমাদের এইগুলো মাঝখানের কলামে বসাইতে হতো, হ্যাঁ, মাঝখানে এই যে এটা পরিবর্তন হয়ে এখানে এটা পরিবর্তন হইতো, হ্যাঁ, আর এই f11 এখানে থাকতো, f21 এখানে থাকতো, শুধু এই কলামটা চেঞ্জ হয়ে এটা এখানে বসতো। যদি আমরা ডি ল্যামডার মান বের করতে চাইতাম এখানে dq1 না বের করতে, তাহলে আমাদের এই কলামটা পরিবর্তন হয়ে এটা এখানে বসে এখানে আসতো, হ্যাঁ, তার মানে এই কলামটা পরিবর্তন হয়ে এখানে এটা বসতো। তার মানে আমরা dq1 বের করবো, এর জন্য এটার পরিবর্তে আমরা এটা এখানে বসাইছি, আর বাকি এগুলো ঠিক আছে। আর dq2 বের করতে চাইলে আমাদের এই 2 নং কলামটা আমাদের চেঞ্জ করতে হতো, ডি ল্যামডার মান বের করতে চাইলে আমাদের 3 নং কলামটা চেঞ্জ করতে হতো, ঠিক আছে। তো এটার অ্যাবসলুট ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিলাম, অ্যাবসলুট মান ইয়াটা। এখন আচ্ছা, তোমরা অনেক সময় ব্র্যাকেট নিয়ে অনেকটা ইয়াতে সমস্যায় পড়ো, যে কোনটাকে স্কোয়ার ব্র্যাকেটস বলে, তারপর কোনটাকে কার্লি ব্র্যাকেটস বলে, কোনটাকে প্যারেনথেসিস বলে, কোনটাকে অ্যাবসলুট ভ্যালু ব্র্যাকেট বলে। তো এই যে এটা হচ্ছে অ্যাবসলুট ভ্যালু, এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কোয়ার ব্র্যাকেটস, হ্যাঁ, বা শুধু ব্র্যাকেটস বলে এটাকে। আর কার্লি ব্র্যাকেটস হচ্ছে ওই যে আমরা যেটা সেকেন্ড ব্র্যাকেট বলি আসলে, হ্যাঁ। আর প্যারেনথেসিস মানে ওই যে ফার্স্ট ব্র্যাকেট, যেটা এই যে 7 8 যেটা 9 এর দুই পাশে যেটা, এটা হচ্ছে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট।
আর সেকেন্ড ব্র্যাকেট এটা কার্লি ব্র্যাকেট, আর এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এই যে ম্যাট্রিক্স এটা স্কোয়ার ব্র্যাকেটস, আর এটা হচ্ছে অ্যাবসলুট, হ্যাঁ অ্যাবসলুট ভ্যালু এটা। তো এই জন্য দুই পাশে দেখো না এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটু বাড়ানো নেই, হ্যাঁ যাই হোক এটা অনেক তোমরা আবার কিছু মনে করতে পারো, যাই হোক আর না বললাম। তো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, যেমন এটা যা আছে আমরা এখন রেখে দিলাম, হ্যাঁ এটা যা আছে আমরা রেখে দিলাম, এটা দেখে আমরা পরের লাইনটা করবো, হ্যাঁ এদিকে আর তাকাবো না, এদিকে আর কোনো কাজ নাই। এখন এটা দেখে এটা করে ফেলছি, মানে এটা দেখে আমাদের এখন এটা করতে হবে। তো প্রথমে আমরা একটু এই যে এটা তো সেম রাখলাম, হ্যাঁ এটা সেম রাখলাম। এখন এটা সেম রাখার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই প্রথমে আমরা এটা লিখব, অর্থাৎ প্রথমে প্লাস এটা লিখব, তারপর হচ্ছে পরেরটা মাইনাস, পরেরটা প্লাস দিয়ে লিখতে হবে, হ্যাঁ প্রথমে আমরা এটার মান বের করব। তো এটার মান বের করার জন্য আমরা এটা লিখব, হ্যাঁ এটা লিখার পর তারপর এটা সারি কাটতে হবে, কলাম কাটতে হবে। আমরা জানি ম্যাট্রিক্স করার সময় আমরা কিন্তু এগুলো শিখে আসছি, হ্যাঁ তো আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা খুব সহজে আশা করি করতে পারবো। তো এটা লিখবো, এটা প্লাস, পরটা হচ্ছে মাইনাস, এখানে যে মাইনাস, পরটা আবার প্লাস, এই যে প্লাস। আচ্ছা যাই হোক প্রথমে এটা লিখে সারি কাটলাম, কলাম কাটলাম, থাকে F22 মাইনাস P1, এই যে মাইনাস P1 মাইনাস P2 0। তো এটা আমরা এখানে লিখে দিলাম F22 মাইনাস P2, এই যে মাইনাস P2 মাইনাস P2 0, এই যে লিখে দিলাম। এখন এটা অ্যাবসলুট ভ্যালু নিয়ে নিলাম। এখন হচ্ছে মাইনাস, এটা লিখবো, এই যে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। তো যে এখন এই যে ল্যামডা dp2 এর আগে একটা মাইনাস দিতে হবে, কারণ আমি বলেই দিয়েছি যে প্লাস মাইনাস প্লাস এইভাবে। তো এখন মাইনাস dp2 দিয়ে আমরা আবার অ্যাবসলুট ভ্যালু নিব। এটার সারি কাটলাম, কলাম কাটলাম, থাকে হচ্ছে f12 মাইনাস p1 মাইনাস p2 0, এই যে লিখে দিলাম f12 মাইনাস p1 মাইনাস p2 0, হ্যাঁ। এখন আবার প্লাস দিয়ে এটা লিখতে হবে, প্লাস দিয়ে আবার এটা লিখলাম মাইনাস ডিএম ব্র্যাকেটে ঢুকাই দিয়েছি, কারণ হচ্ছে এখানে একটা প্লাস আছে এই জন্য। এটা প্লাস যদি আমি না দিয়ে এই প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলি তাহলে কিন্তু এগুলো পরিবর্তন হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে প্লাসে, আচ্ছা এটা প্লাসে প্লাসে প্লাস হবে, এটা পরিবর্তন হবে না। এটা প্লাসে প্লাসে প্লাস পরিবর্তন হবে না, কিন্তু এটা পরবর্তীতে এখানে গুণ করার সময় ঝামেলা হতে পারে, এই জন্য আমরা এটা ব্র্যাকেট দিয়ে রেখে দিছি, হ্যাঁ। তোমরা আবার এটা প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে এটা উঠাই দিও না, এখানে প্লাসটা দিয়ে এখানে ব্র্যাকেটটা দিয়ে আটকাই দিও, হ্যাঁ, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। যাই হোক, তো এখানে এখন দেখো আমি যদি একটু দেখি যে আচ্ছা পরে হচ্ছে যে এটা সারি কাটলাম এবং কলাম কাটলাম, কলাম কাটার পর f12 মাইনাস p1 f22 মাইনাস p2। তো এই যে সারি কাটলাম, কলাম কাটলাম এবং উপরের এই যে চারটা এগুলো রইলো, এই চারটা এখানে লিখে দিলাম। তো আমাদের এটা থেকে আমরা এই লাইনটা করে ফেললাম। এখন আমাদের এখানে তো আমাদের কাজ ছিল হচ্ছে যে f22 আর 0 গুণ করে মাইনাস p2 গুণ করে মাইনাস করা, কিন্তু আমরা তো এখানকার মানগুলো জানি না যে মাইনাস p2 মান কত, মাইনাস p2 মান কত। এটা যদি আমরা গুণ করি যে f22 সাথে গুণ করলে এটা 0 হয়ে যায়, এটার সাথে এটা গুণ করে আমরা মাইনাস করে দিব, তো এটা কিন্তু আসলে অনেকটা ঝামেলা। তো এই জন্য আমরা এটা কি করব, এটার একটা মান ধরবো, এটার একটা মান ধরবো, এটার একটা মান ধরবো, এটার একটা মান ধরবো এবং সংক্ষিপ্ত করে ফেলবো ঝামেলা এড়ানোর জন্য। যেমন f11 এর মাইনরটা আমরা যদি একটু বের করি, যে এই f11 এর মাইনরটা যদি আমরা বের করি তাহলে এই সারি কাটবো, এই যে এই কলাম কাটবো, হ্যাঁ এটা সারি এটা কলাম, অর্থাৎ এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে কলাম 1, অর্থাৎ r1 এটা c1। তার মানে f11 মানে হচ্ছে যে আমাদের এটা 1 নং, f1.1টা হচ্ছে যে আমাদের 1 নং সারিতে রয়েছে এবং 1 নং কলামে রয়েছে। তার মানে এটার আমরা নাম দিতে পারি হচ্ছে d11। 1 মানে হচ্ছে যে d11 মানে হচ্ছে যে আমাদের 1 নং সারি অ্যান্ড পরের 1টা হচ্ছে 1 নং কলাম। তো এই d11 আমরা এই f11 এর মাইনরটা বের করার পর নাম দিব, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা এখানে পুরোটা বের করব না, হ্যাঁ। তো এখানে f22 মাইনাস p2 0, এই দেখো এখানে f22 মাইনাস p2 0, তো এটা আমরা d11 দিছি। আবার f21 এর মাইনরটা বের করতে হবে আমাদের। এখন এই f21 অর্থাৎ 2 নং সারি 1 নং কলাম, এটা আমাদের বের করতে হবে, হ্যাঁ। এই জন্য আমাদের এখানে d21 দিছি। 2 হচ্ছে 2 নং সারি 1 নং, 1 মানে হচ্ছে 1 নং কলাম, 1 নং কলাম, অর্থাৎ f21 এর এটা সারি, এই যে সারি কাটবো,
তো হচ্ছে কলাম কাটবো। তারপর F12 থাকে -P1 থাকে -P2 থাকে 0 থাকে। এই দেখো F12 -P1 -P2 0 থাকে, এটা D21 দিয়ে আমরা রেখে দিলাম। এখন -P1 এর মাইনর বের করতে হবে, অর্থাৎ -P1 এর মাইনর বের করে আমরা এটা সারি কাটলাম, কলাম কাটলাম, উপরের এই 4টা থাকে, এই যে এই 4টা এখানে, এটা আমরা D31 দিলাম। তার মানে 3 হচ্ছে 3 নং সারি, 3 নং সারি 1 নং কলাম, 1 মানে 1 নং কলাম। এবং এই নির্ণায়কের আমরা এই অ্যাবসলিউট ভ্যালুর মানটা আমরা D দিয়ে দিলাম। এখন দেখো খুব কত সহজ হয়ে গেল। এটা থেকে আমরা এই লাইনটা এখন আসতে পারি, যে এই লাইনটা DQ1টা, এই DQ1টা আমরা এখন এইভাবে সাজাতে পারি, যেমন এই যে ল্যামডা DP1, এটার মান তো আমরা এখানে লিখে ফেলছি D11, এই যে D11 আমরা গুণ করে এখানে লিখে দিলাম, এটা তো গুণাকারে আছে, এই যে এটা গুণাকারে আছে, ল্যামডা DP1 এটা গুণ, এই যে গুণ করে দিলাম, মাইনাস এই যে মাইনাস এটা ল্যামডা DP2, এই যে ল্যামডা DP2 এখানে D21, এই যে D21, এই যে এটাই কিন্তু এই যে এটা এই যে F12 -P1 -P2 0, তো এটা আমাদের এখানে দিয়ে দিলাম D21, এই যে D21, এটা সমান এটা সমান এটা। তো এটার সাথে এই যে পুরো এটার সাথে এটা আমরা না লিখে এটার পরিবর্তে আমরা যে D31 লিখে দিলাম, হ্যাঁ, এটা গুণাকারে আছে, আর এটার পরিবর্তে আমরা D লিখে দিলাম। তার মানে আমরা 11 নং ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো এই যে আমরা 11 নং ইকুয়েশনটা পেয়ে গেলাম, এখান থেকে আমাদের এখন কাজ করতে হবে, এখান থেকে আগাতে হবে। যে 11 নংটা আছে, এখান থেকে আমরা এখন খুব সহজেই দাম প্রভাবটা বের করতে পারবো। আচ্ছা, দাম প্রভাবটা কিভাবে বের করব? যেমন আমরা যদি P2 এবং M কে স্থির করা হয়, তাহলে dp2 = dm = 0 দেওয়া হয়, তবে 11 নং সমীকরণকে লেখা যায়। এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে আমরা এই dp1 এবং dm এটা শূন্য ধরলাম কেন? দেখো তোমাদের একটা বলে দিই যে dp2টা কি, দেখো p2টা কি, p2টা হচ্ছে q2 এর দাম, q2 এর দাম। আমরা তো q2 নিয়ে কাজ করতেছি না এখানে, হ্যাঁ, আমরা কাজ করতেছি হচ্ছে q1 নিয়ে, অর্থাৎ q1 এর দাম এখানে Q1 এর দামের পরিবর্তনের ফলে আমরা চাহিদা কতটুকু পরিবর্তন হয় সেটি দেখব। তারপর হচ্ছে এখানে ডিএমটা কি, এমটা হচ্ছে আয়, সরি বাজেট, এখানে বাজেট অর্থাৎ আয় যাই বলো। এই বাজেটটা আমরা শূন্য ধরবো, অর্থাৎ আয়টা শূন্য ধরবো, কারণ আমরা এখানে দাম প্রভাবটা বের করতে চাচ্ছি, অর্থাৎ দামের পরিবর্তনে চাহিদা কতটুকু পরিবর্তন হয় সেটি বের করতে চাচ্ছি। Q1 পণ্যের দাম হচ্ছে P1, এখন P1টা আমরা পরিবর্তন রেখে আমরা বাকি যে ইয়াগুলো আছে যেমন P2M এগুলো হচ্ছে অর্থাৎ লক করে দেবো, অর্থাৎ স্থির করে দেবো, 0 ধরবো। এগুলোর প্রভাবটা আমরা এখানে আনবো না, অর্থাৎ P2র প্রভাব তো আমাদের এখানে আসলে প্রবলেম, M এর প্রভাবটা যদি এখানে আসে প্রবলেম। আমরা শুধু দেখতে চাচ্ছি যে দাম প্রভাবটা কত। এখানে দাম প্রভাবটা হচ্ছে Q1 দ্রব্যের দাম হচ্ছে P1 এর এখানে দাম প্রভাবটা কত আমরা এটা বের করতে চাচ্ছি। তো এখানে অন্য দ্রব্যের মানে অপর দ্রব্যের দামগুলো, তারপরে তোমার বাজেট, এগুলো তো এখানে শূন্য ধরতে হবে, তাহলে তো আমরা যে আসল যে দাম প্রভাব সেটা পাবো না, একটু ব্যতিক্রম পাবো, একটু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই জন্য এখানে স্থির ধরা হয়েছে যে, তো এখন এখানে আমরা যদি dp2 আর dm কে স্থির ধরি, তাহলে এই যে সব কিছু এই 11 নং সমীকরণ থেকে, দেখছো এই 11 নং সমীকরণ থেকে আমরা যদি এখন এই dp2 আর dm কে স্থির ধরি অর্থাৎ শূন্য ধরি, তাহলে 11 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারবো কি, dq1 লিখলাম, dq1। এখন এই দেখো এখানে আমাদের এই dp2 কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে, dp2 কোথায়, এই যে dp2। এখন দেখো এই dp2 যদি শূন্য ধরি এখানে, তাহলে দেখো এই -λ dp2 d21 পুরোটা 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। এখন পুরোটা যদি 0 হয় এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে কিছুই থাকবে না, আমাদের থাকবে এই λ dp1 d1, এই যে λ dp1 d11 এটা থাকবে। তারপরে প্লাস দিয়ে দেখো আমাদের dm, অর্থাৎ আমরা dmটাকে 0 ধরছি, তারপরে আমাদের dm এই পার্টটুকু আমাদের 0 হয়ে যাবে, এই পার্টটুকু 0 হয়ে যাবে। তারপরে আমাদের এই যে এই dp1 এটাও তো আমরা এই যে dp2 স্থির ধরছি, তার মানে dp1 থাকবে, এটুকু থাকবে, এই dp2 এটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে আমাদের এটুকু থাকবে, এই যে এটুকু থাকবে q1 dp1, এই যে q1 dp1 প্লাস দিয়ে q1 dp1, এই যে প্লাস দিয়ে q1 dp1 থাকবে, তারপরে D31 থাকবে, কারণ D31 এটার সাথে গুণাকারে আছে, হ্যাঁ, সবগুলোর সাথে D31টা গুণাকারে আছে, তো এটার সাথে এখানে থাকবে, এই যে 31 এর সাথে থাকবে, দেখছো। এখন তোমাদেরকে যেখানে বলছিলাম যে এখানে ব্র্যাকেটটা দিয়ে দিতে, কারণ দেখো তোমরা যদি এখানে ব্র্যাকেটটা না দিতা, এখানে যদি এখানে যদি প্লাসে মাইনাস এটা বসাই দিতা, অনেক ভুল হয়ে যেত একটা, তখন এই যে এই
এই যে এটা এখানে যদি ওইটা দিতা তাহলে এখানে দেখো এই যে ব্র্যাকেটটা এই যে প্লাসে মানে সেখানে যদি মাইনাস দিয়ে এটা পুরোটা বসাই দিই তাহলে এটার সাথে এই যে Q2 DP2 সাথে D2টা গুণাকারে থাকতো শুধু, এই D31টা এটার সাথে গুণাকারে থাকতো না, D31টা এই DM এটার সাথে গুণাকারে থাকতো না, শুধু এটার সাথে এটা গুণ বোঝাতো যদি ব্র্যাকেটটা না দিতা। ঠিক আছে, আর এটার সাথে এটা যদি গুণ বোঝাইতো শুধু, তাহলে দেখো DP2টাকে তো আমরা স্থির ধরছি যে DP2টাকে, তাহলে কিন্তু এই পুরোটা 0 হয়ে যেত, D31টা এখানে থাকতো না, D31 এটা কিন্তু এখানে তোমরা পাইতা না। তো এর জন্য আমি তোমাদেরকে তখন এটা বলছিলাম যে এখানে ব্র্যাকেটটা প্লাস দিয়ে ব্র্যাকেটটা দিয়ে দিতে। আচ্ছা যাই হোক, এটা খুব সাধারণ আলোচনা। তো এখন এই DQ1 লিখলাম। এখন এটা থেকে আমরা এখন এটা একটু সিম্পলিফাই করি, যেমন DQ1 এখানে আমরা এই ডিপি এটা তো গুণাকারে আছে না, ল্যামডা একটা অংশ, DP1 একটা অংশ, D11 একটা অংশ, তিনটা অংশ এখানে। তো DP1টাকে আমরা এখানে লিখতে পারি, কারণ এখানে লেখা যে কথা এটা গুণ করলে আবার উপরেই যাবে, লবেই যাবে, কারণ এটা লবে আছে কারণ DP1 এর নিচে একটা ফ্র্যাকশন দিয়ে আমরা এখানে 1 আছে, এখানে মনে মনে একটা 1 আছে সবসময়। হ্যাঁ, তো এখানে তার মানে এটা উপরে, হ্যাঁ উপরে গুণ হয়ে যাবে, এর জন্য DP1টা আমরা এখানে লিখলাম আর সৌন্দর্যের জন্য, আর ডিটা তো এখানে আছে, আমরা একটু ভাগ করে ফেললাম। আমরা জানি যে এইভাবে থাকলে আমরা ভাগ করতে পারি, আলাদা আলাদা করতে পারি। তো ডিটা এখানে লিখলাম, এই যে ডিটা, আর ফ্র্যাকশনটা দিয়ে আমরা এখানে ল্যামডা D11 লিখলাম, আর DP1টা এখানে লিখলাম। আবার এটাও দেখো গুণাকারে আছে তিনটা জিনিস। তো এখানকার DP1টা আমরা এটার মতো এবার এখানে সাইডে লিখলাম, Q1 D31 লিখলাম, আর ডিটা এখানে লিখে দিলাম ভাগ করে। হ্যাঁ, দিয়ে আমরা একটু সিম্পলিফাই করি এটাকে, যেমন এখানে আমরা দেখো এখানেও DP1 আছে, এখানেও DP1 আছে, তার মানে আমরা এটাকে একটা কমন নিতে পারি DP1টা। এখন আমরা যদি এই DP1টা কমন নিই, তার মানে এটা এবার এপাশে যদি আসে, এই লবটা হচ্ছে হরে চলে আসবে, কারণ আমরা জানি লব হরে আসে, হর লবে যায় সাইড চেঞ্জ করলে। তো এই DP1টা আমরা আমাদের এই DQ1 এর নিচে বসবে, এটা কমন নিলাম। তো কমন নেওয়ার পর আমাদের দেখো এখানে কি থাকে, এখানে ল্যামডা D11 D থাকে, প্লাস এখানে D31 D এখানে লিখলাম, আর Q1টা এখানে লিখে ফেললাম, আর DP1 তো এখানে কমন চলে আসছে, এই যে ডেল P1 চলে আসছে এখানে। একটা আমরা জানতে চাচ্ছি যে P1 এর পরিবর্তন একক পরিবর্তনের ফলে Q1 এর চাহিদার কতটুকু পরিবর্তন হয়, অর্থাৎ প্রাইসের পরিবর্তনের ফলে চাহিদার কতটুকু পরিবর্তন। মানে আমরা এখানে দাম প্রভাবটা বের করে ফেলছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এই আয় প্রভাবটা বের করার জন্য আয়ের পরিবর্তনের ফলে চাহিদার কি পরিবর্তন হয়, অর্থাৎ আয় প্রভাবটা বের করতে চাচ্ছি। এই যে এটা তো দাম প্রভাব। হ্যাঁ, তো এখন আমরা আয় প্রভাবটা বের করব। আয় প্রভাবটা বের করার জন্য আমরা এখানে যে DP1 = DP2 = 0 এখানে ধরছি, যাতে আমাদের আয় প্রভাবটা বের হয়। কারণ আমরা জানি যে এই P1 P2 এটাকে যদি আমরা স্থির ধরি, তাহলে আমরা আয়ের প্রভাবটা জানতে পারি। আর আমরা যদি P1 P2কে স্থির না ধরি, তাহলে আমাদের P1 এর প্রভাবটা এখানে চলে আসবে, অর্থাৎ Q1 পণ্যের দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয় সেটি চলে আসবে। তারপর Q2 পণ্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় সেটি চলে আসবে। তো আমরা এই জন্য P1 P2টা স্থির রাখছি, শুধু এমটাকে আমরা পরিবর্তন রাখছি, মানে এমটা যাতে এম এর পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, অর্থাৎ আয় প্রভাবটা এখন আমরা বের করতে চাচ্ছি। তার মানে দাম প্রভাবটা তো এটা। এখন আয় প্রভাবটা আমরা বের করার জন্য আমরা এই দুইটা স্থির ধরছি। আচ্ছা, তো এখন m এখন দেখো এখন এটা তো 13 নং দিলাম। হ্যাঁ, এই যে 13 নং এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যদি একটু ওই বাজেট সমীকরণের দিকে তাকাই, এখন m = P1 Q1 + P2 Q2, এখানে দেখো যে del P1 / del m, অর্থাৎ আমি যদি একটু তোমাদেরকে একটু ব্যাখ্যা করি যে এটা মানে কি। এটা হচ্ছে যে P1 এর পরিবর্তে বাজেটের পরিবর্তন, অর্থাৎ Q1 পণ্যের দাম হচ্ছে P1, এটা। হ্যাঁ, P1 অর্থাৎ দামের পরিবর্তনের ফলে আয়ের পরিবর্তন, কারণ আমরা জানি যে দামের পরিবর্তনের ফলে প্রকৃত আয়ের পরিবর্তন হয়, এবং প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয় সেটাই তো আয় প্রভাব না, সেটাই তো আয় প্রভাব নির্দেশ করে। তো সেই দামের পরিবর্তনের ফলে তোমার যে তোমার বাজেটের কিন্তু পরিবর্তন হয়, ওই যে প্রকৃত আয়, যেটা প্রকৃত আয় কিন্তু বাড়ে কমে এই দামের পরিবর্তনের ফলে। যেমন প্রকৃত আয়, যে আমি একটা উদাহরণ দিলাম প্রথমে, যে 80 টাকা 20 টাকা তোমার বেশি বেঁচে যায়, এই যে চালের উদাহরণটা। তো এখানে এই P1 দামের পরিবর্তনের ফলে বাজেট, অর্থাৎ বাজেটের
প্রকৃত আয়ের পরিবর্তন হয় এবং প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে আমাদের অর্থাৎ বাজেটের পরিবর্তনের ফলে আমাদের চাহিদার যে পরিবর্তন হয় সেটাই তো আয় প্রভাব। তো এই আয় প্রভাবটা এর জন্য আমাদের এখানে বাজেট সমীকরণটা আবার লেখা লাগছে, লিখে আমাদের পিওনের সাপেক্ষে অন্তর্কলন করা লাগছে। অর্থাৎ পিওনের সাপেক্ষে যদি আমরা আংশিক অন্তর্কলন করি, এখানে এটা কনস্ট্যান্ট, এখানে P1 নাই, এই জন্য এটা 0 হয়ে যাবে। আর Q1 সহগ P1 এর সহগ হচ্ছে Q1, অর্থাৎ P1 এর সহগ এখানে Q1টা থাকবে। তো তার মানে এখন 13 আর 14 নং পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের একটু একটা গুণ দিতে হবে, কারণ কি আমরা এটা একটা আলাদা আলাদা হয়ে গেছে। যেমন এটাকে গুণ দিলে আমরা আয় প্রভাবটা পেয়ে যাব, এটাকে গুণ দিলে আমরা আয় প্রভাবটা পেয়ে যাব। কারণ এটাকে আমরা কেন গুণ দিব, কারণ হচ্ছে যে এই এটার সাথে এটা কানেক্টেড, এটার পরিবর্তনের ফলে এটার পরিবর্তন হয়। এই যে দামের পরিবর্তনের ফলে আমি একটু আগে বললাম বাজেটের পরিবর্তন হয়, বাজেটের পরিবর্তনের ফলে প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, সেটা হচ্ছে আয় প্রভাব। তো এই জন্য এটা হচ্ছে একটু কানেক্টেড, এই জন্য এটার সাথে একটা গুণ দিয়ে আমরা আয় প্রভাবটা বের করব। তো এখন এখানে আমরা 13 ও 14 নং সমীকরণ গুণ করে পাই। তো 13 নং আছে D31D, এই যে D31D। আচ্ছা, প্রথমে আমরা 14 নং এখানে লিখছি Q1, এই যে Q1, এই যে Q1, আর এখানে হচ্ছে D31D, এই যে 13 নং D31D। তো এখন ইজ ইকুয়াল টু দিয়ে দেখো Q1 এর মান হচ্ছে কত, Q1 এর মান হচ্ছে del m বাই del P1, এই যে del m বাই del P1, এই যে এটুকু, হ্যাঁ এটুকু del m বাই del P1। তো এখন এই যে del m বাই del P1 Q1 এর মান, আর D31 বাই D এর মান কত, D31 বাই D এর মান হচ্ছে আমাদের এখানে এই del Q1 বাই del m, এই যে del Q1, এই যে del Q1 বাই del m। আর এই মাইনাস চিহ্নটা হচ্ছে আমরা প্রথমে রেখে দিছি, যে প্রথমে এই যে মাইনাস চিহ্নটা রেখে দিছি। আর এখন এটা ইকুয়াল টু আবার আমরা এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু আবার আমরা এটা লিখতে পারি, কারণ হচ্ছে যে এই আমরা এই del m বাই del P1 হচ্ছে আমাদের Q1, এই যে del m বাই del P1 ইজ ইকুয়াল টু হচ্ছে Q1। তার মানে এই যে এটুকুর প্রথম ভগ্নাংশের এটুকুর পরিবর্তে আমরা Q1টা লিখতে পারি, আর এই যে মাইনাস চিহ্নটা এখানে রয়ে গেল, আর এটা যা আছে তাই del Q1 বাই del m। তো অতএব 12 নং এ এখন এই যে 12 নং, এই যে 12 নং এ এই এই যে Q1 DQ1 D31 বাই D হলো আয় প্রভাব। অর্থাৎ এই যে আমরা এটা শিওর হলাম যে এটা তো দাম প্রভাব, হ্যাঁ 12 নংটা হচ্ছে দাম প্রভাব। এখন এই 12 নংটা এই Q1 ইন্টু D31 বাই D, এটা হচ্ছে আয় প্রভাব, এটা হচ্ছে বিকল্প প্রভাব। এখন এই আয় প্রভাবটা এটা আমরা এতক্ষণ প্রমাণ করলাম যে এটা আসলে আয় প্রভাব কিনা। এই যে এটা হচ্ছে আয় প্রভাব, হ্যাঁ আয় প্রভাব, কারণ আমরা জানি এই যেখানে আমরা একটা কানেকশন দেখতে পেলাম যে এটা আমরা প্রমাণ করে ফেললাম যে এখন এটা হচ্ছে আয় প্রভাব। এখন আমরা এই Q1 D31D এর পরিবর্তে এই যে এটা যে 12 নংয়ের যে এটা Q1 D31 এটার পরিবর্তে আমরা এখন এই যে এটা বসাই দিব, এই যে এটা আমরা পাইলাম না, এই যে এটা বসাই দিব। তো এটা 12 নং সমীকরণে বসে আয় প্রভাব বের করা হলো। তো এখন এই যে 12 নং সমীকরণটায় এই যে 12 নং সমীকরণটা del Q1 বাই del P1 ইজ ইকুয়াল টু lambda D1 বাই D, lambda D1 বাই D মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই দেখো মাইনাস না, এই মাইনাস মানে এখানে বসবে, তারপরে Q1 del Q1 বাই del m ইজ 14 নং, হ্যাঁ এটা 14 নং দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের আয় প্রভাবটা বের করে ফেললাম। এই যে এটুকু হচ্ছে আয় প্রভাব, হ্যাঁ আয় প্রভাব। আর এটা তো দাম প্রভাব, হ্যাঁ দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, এটা তো দাম প্রভাব। আর এটা দেখো আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, সেটা হচ্ছে আয় প্রভাব, হ্যাঁ এই যে আয়ের পরিবর্তনের ফলে প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে যে চাহিদার যে পরিবর্তন, এটা হচ্ছে আয় প্রভাব। আর এটা হচ্ছে যে দাম প্রভাব, যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, এটা হচ্ছে দাম প্রভাব। এখন এটা বিকল্প প্রভাব, এটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে, তো শিওর হতে হবে যে এটা বিকল্প প্রভাব, মানে আমরা এটা একটু বের করে দেখাইতে হবে বিকল্প প্রভাব। তো আবার এখন আমরা বিকল্প প্রভাব বের করার জন্য আমরা DQ1 ইজ ইকুয়াল টু DQ2 ইজ ইকুয়াল টু 0 এটা 9 নং সমীকরণে বসিয়ে পাই। এখন তোমরা বলতে পারো যে এখন আবার দেখো এখানে Q1 বা Q2 এখানে 0 ধরা হয়েছে কেন? কারণ আমরা জানি যে আমরা যদি এখন ভোক্তা যদি প্রথম বান্ডেলটা ক্রয় করতে চায়, যে ওই যে আমরা প্রকৃত আয় স্থির রাখার জন্য ভোক্তার যে বাজেটটা, যে অর্থটা উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ অর্থটা প্রকৃত এটা স্থির রাখার জন্য মূলত এখানে DQ1 DQ2টা 0 রাখা হয়েছে। কারণ আমরা জানি যে এখানে DQ1 এবং DQ2টা যদি 0 রাখা হয়, তার মানে এখানে DQ1 আর DQ2-র কোনো পরিবর্তন হয় নাই, সে প্রাথমিক বাজেট রেখায় প্রাথমিক সংমিশ্রণটা সে ক্রয় করতে পারতেছে এখানে,
তার মানে তার প্রাথমিক, সে এখনও প্রাথমিক সংমিশ্রণে আছে, এটা শূন্য, এটা শূন্য বোঝায়। তার মানে dq1 = dq2 = 0 মানে হচ্ছে সে প্রাথমিক সংমিশ্রণ ক্রয় করতে পারবে। তার মানে এখানে যদি আমরা এটা শূন্য ধরি, তার মানে এখানে আমরা সাবস্টিটিউশন ইফেক্টটা বের করতে পারবো। আর যদি এখানে শূন্য না ধরি তাহলে কিন্তু আমরা সাবস্টিটিউশন ইফেক্টটা পাবো না, তখন অন্য একটা মান চলে আসবে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে প্রকৃত এটা স্থির রাখার জন্য আমরা ভোক্তা যাতে প্রথম সংমিশ্রণটা ক্রয় করতে পারে, এই জন্য প্রথম সংমিশ্রণটা ক্রয় কখন করতে পারবে, যাতে Q1 এবং Q2টা যদি শূন্য হয়, এটার মানে হচ্ছে যে সে প্রথম সংমিশ্রণটা ক্রয় করতেছে, অর্থাৎ সেখানে সে স্থির। এই যে এখন ওই পুরোটা আমরা একটু লিখি, যে মাইনাস এই পুরোটা এখানে যদি লিখি ওই যে 9 নং সমীকরণটা, এখন দেখো এই যে dq1, এই যে dq1 এটা যদি শূন্য বসায় এখানে, যে dq1 এটা শূন্য, এটা পুরোটা শূন্য হয়ে যাবে। তারপর হচ্ছে dq2টা যদি শূন্য বসায় পুরোটা শূন্য হয়ে যাবে। তার মানে এই ইকুয়ালের বাম পাশের লেফট সাইডটা আমাদের পুরোটা শূন্য হয়ে যাচ্ছে, আর ডান পাশের এইটুকু আমাদের থাকতেছে -dm প্লাস q1 dp1 প্লাস q2 dp2 আচ্ছা, এখানে আমি -dm প্লাস q1 dp1 প্লাস q2 dp, এখানে 2 দিতে ভুলে গেছি। আচ্ছা, আমরা একটু 2 দিতে ভুলে গেছি। আচ্ছা, তোমরা একটু 2টা দিয়ে নিও, হ্যাঁ, আমি ক্লাসটা চালিয়ে যাই। এই যে এখানে তোমরা একটু 2টা দিয়ে দিও, এই যে এই 2টা = 0। আচ্ছা, তো এই পুরোটা আমরা 0 ধরবো, এই পুরোটা আমরা 0 ধরবো। তো পুরোটা 0 ধরে এখন আমরা এই যে এখানে কিন্তু আবার 2টা দিচ্ছে, এই যে এখানে 2টা দিচ্ছে, এই যে -dm প্লাস q1 dp1 প্লাস q2 dp, এই যে 2টা দিচ্ছে এখানে আবার। আচ্ছা, যাই হোক, তো এবং এটা তো 0 ধরবো, এই যে পুরোটা, এই পুরোটা 0 ধরবো, এবং এই যে এই পুরোটা 0 ধরবো, এবং dp2 0 ধরবো। এই দুইটা জিনিস 0 ধরতে হবে। এখন এটা 0 ধরে আমরা 9 নং সমীকরণে বসে তো এটা পাইলাম। এখন এই 0টা আর এই 0টা 11 নং সমীকরণে বসাইতে হবে, এই যে 11 নং সমীকরণ, এই যে 11টা, এই 11 নং সমীকরণে আমরা এই দুইটা জিনিস 0 বসাবো। যেমন এই যে এটা 0 বসাই দিলে আমাদের পুরোটা 0 হয়ে যাবে, এই যে এই 0টা যদি বসাই দিলে পুরোটা 0 হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের এখানে এই যে dp2টা 0 বসাইতে হবে। dp2টা কোনটা, এখানে এই যে dp2, এটা 0 বসালে এই পুরো অংশটা 0 হয়ে যাবে। তার মানে আমাদের এখানে থাকতেছে হচ্ছে যে ল্যামডা dp1 d11, ল্যামডা dp1 d11 থাকতেছে, আর নিচে তো d এসছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন আশা করি বুঝতে পারছো যে এটা আমরা শূন্য বসাই দিলাম সাবস্টিটিউশন ইফেক্ট বের করার জন্য, বিকল্প প্রভাবটা জানার জন্য। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি যে এখানে, সুতরাং আমরা খুব শেষ পর্যায়ে চলে আসছি, এখনই শেষ হয়ে যাবে এই স্লাইডটাতে। তো সুতরাং এখন দেখো এই del q1 বাই del p1, এখানে rm কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে যে এখানে রিয়েল মানিটা কনস্ট্যান্ট আছে, তার মানে প্রকৃত আয়টা এখানে স্থির। প্রকৃত আয় এখানে স্থির, তার মানে এখানে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তনটা হইতেছে, এই যে p1 এর পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তনটা হইতেছে, সেটা হচ্ছে বিকল্প প্রভাবের কারণে। এই p1 এই দামের পরিবর্তনের ফলে q1 এর যে পরিবর্তন, এটা বিকল্প প্রভাবের কারণে হইতেছে। তো এখানে রিয়াল মানিটা কনস্ট্যান্ট, প্রকৃত আয়টা ওই যে যেটা প্রকৃত আয়টা স্থির ধরা হয়েছে, যেটা যে 20 টাকা, ওই যে বললাম যে প্রকৃত আয়টা বেড়ে যায়, কারণ প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে আয় প্রভাব। তো এখানে রিয়াল মানিটা কনস্ট্যান্ট, কারণ হচ্ছে এখানে আমরা এই যে এই dq1 = dq2 = 0 ধরছে এখানে, হ্যাঁ। পরের লাইন হচ্ছে যে এই যে এই লাইন থেকে আমাদের পরের লাইনটা করতে হবে। যেমন এই লাইনের dq1 এর নিচে আমাদের এই যে del q1, হ্যাঁ, del q1, এই del q1 এর নিচে আমরা যদি এই যে এটা যেমন এই যে del p1, এই যে del p1, এই dp1, এই dp1টা যদি এই লব থেকে, মানে এই যে এই লব থেকে, এই লাইনটা আমার এখানে লেখা উচিত ছিল, যাই হোক, এই dp1টা এই লব থেকে এই যে হরে আসছে, এই dp1, এই যে dp1টা এই dq1 এর নিচে আসছে, হ্যাঁ, এই যে dq1 এর নিচে আসছে। আর এখানে থেকে যে হচ্ছে ল্যামডা d11, এই যে ল্যামডা d11 আর ডিভাইডেড বাই d, এই যে ল্যামডা d1 আর d, আর dp1টা এখানে চলে আসে, নিচে চলে আসে, লবটা হরে চলে আসে। আর এখানে rm কনস্ট্যান্ট, এটা তো আমি বললাম। তো এখন 14 নং সমীকরণে এই যে 14 নং সমীকরণ, এই যে 14 নং সমীকরণে এখন আমরা কি করব, এই ল্যামডা d11 বাই d এর মান বসিয়ে পাওয়া যায়। এই যে
ল্যামডা এই d11 বাই ডি এর মান তো এটা, এই যেটা RM কনস্ট্যান্ট, এই যেটা, তো এটা আমাদের 14 নংয়ে বসাবো। 14 নংটা তো এটা, এই যে এটা তো আমাদের আই প্রভাব, হ্যাঁ আই প্রভাব যেটা আমরা আগে বসাইছি। তো এখন আমাদের এটা বসাইলাম, এই যে এটার স্থলে আমরা এটা বসাইলাম এই 14 নংয়ে, এই যে 14 নংয়ে এই যে ল্যামডা d11 বাই ডি, এটার পরিবর্তে আমরা এটা বসালাম, এই যে এটার পরিবর্তে এটা বসে আমরা এটা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের বিকল্প প্রভাব। তার মানে এটা হচ্ছে দাম প্রভাব, ডেল Q1 বাই ডেল P1 হচ্ছে দাম প্রভাব ইজ ইকুয়াল টু ডেল Q1 বাই ডেল P1 RM কনস্ট্যান্ট অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের বিকল্প প্রভাব মাইনাস Q1, এখানে ডেল Q1 বাই ডেল M, এটা হচ্ছে আমাদের আই প্রভাব। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই এখন স্লার্সকি এভাবে তার দাম প্রভাবকে আয় প্রভাব এবং বিকল্প প্রভাবের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করে দেখিয়েছেন। এখন তোমরা বলতে পারো যে এখানে তো আমরা জানি যে আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব যোগ করলে হচ্ছে দাম প্রভাব, তো এখানে তো মাইনাস, দেখো এই যে এটা ডিফারেন্সিয়েশন করলে এখানে আবার তোমার মাইনাস মানটা চলে আসবে। যেমন দামের প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে আমাদের চাহিদার যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ একটা মাইনাস, অর্থাৎ মাইনাস চলে আসবে, বিপরীতমুখী সম্পর্ক, একটি কমলে আরেকটি বারে, এটি তাই নির্দেশ করে। যেমন প্রকৃত আয়ের সাথে চাহিদার একটি বিপরীতমুখী সম্পর্ক, এই জন্য হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস হয়ে যাবে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে স্লার্সকি ইকুয়েশন। এখন আমরা যদি একটু সাধারণ রূপটি নিচে লিখি যে এই যে ডেল Q1 এটার পরিবর্তে আমরা ডেল QJ লিখলাম, তো Q1 এর পরিবর্তে QJ লিখতে হবে, আর P1 এর পরিবর্তে PI লিখতে হবে। তো ডেল PI ইজ ইকুয়াল টু ডেল Q1 QJ, এখানে ডেল P1 এর পরিবর্তে ডেল P1 যা আছে তাই RM কনস্ট্যান্ট মাইনাস Q1, এখানে আবার QI লিখতে হবে, হ্যাঁ। তারপর এখানে Q1 এর জায়গায় QJ, এখানে ডেল M যা আছে তাই, শুধু এখানে একটু ব্যতিক্রম Q1 এর পরিবর্তে QI, কারণ এটা হচ্ছে একটু এটা আলাদা একটা জিনিস, এই QJ আর এই Q আর এই Q একই নয়, এই জন্য হচ্ছে যে এখানে QI লেখা হয়েছে। তো তার মানে আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে স্লার্সকি কীভাবে বুঝিয়েছেন যে কোনটি আয় প্রভাব, কোনটি দাম প্রভাব এবং কোনটি বিকল্প প্রভাব, এবং তিনি খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করতে সমীকরণটি দেখিয়েছেন যে দাম প্রভাব হচ্ছে আয় প্রভাব ও বিকল্প প্রভাবের সমষ্টি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। আর কোনো কিছু না বুঝলে হচ্ছে তোমরা একটু কমেন্টস করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।